ওয়েলকাম টু মাইস কোচিং এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং। আশা করি সবার পড়াশোনা ভালো চলছে। সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলো আমরা দেখেছি যে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে, হ্যাঁ, মাইস কোচিং এর, সেখানে তোমাদের যে পুলিশ কনস্টেবল বা সামনে ফুড এসআইয়ের এক্সাম আসবে, হ্যাঁ, আরো অনেকগুলো এক্সাম আসবে, ডব্লিউবিসিএস প্রিলি আসবে, এই সমস্ত এক্সাম এবং তার সঙ্গে সঙ্গে কি প্রাইমারি টেটও আসবে। তো একগুচ্ছ এই 2024 সালের আগে একগুচ্ছ এক্সাম কিন্তু হতে চলেছে এবং সেখানে তোমার সাবজেক্ট মানে এসএসসি টাইপের কোশ্চেন প্লাস তোমার যেগুলো আমাদের জেনারেল সাবজেক্ট মানে হিস্ট্রি, পলিটি, ইকোনমি, এগুলোও কিন্তু তোমার ভালো মতো হয়ে থাকতে হবে। কারণ এখন যে চাকরির ক্রাইসিস, ওকে, আগে যেটা হতো তোমার কি, ধরো এসএসসি হতো প্রতি বছর, তাহলে তুমি যদি সাবজেক্টের পিছনে লেগে থাকতে তাহলে তোমার কি হতো না, হয়ে যেত, প্রথম বছর না হলে দ্বিতীয় বছর হয়ে যেত। কিন্তু এখন কি না, এখন এমন হয়েছে যে তোমার শুধুমাত্র সাবজেক্ট আনলে হবে না, তার পাশাপাশি অন্যান্য এক্সামও তোমাকে দিতে হবে। আর অন্যান্য এক্সাম দিতে গেলে কি তোমার জেনারেল যে ব্যাপারটা আছে সেটা যেন ভালো মতো হয়ে থাকে এবং তোমার কাছে যেন সমস্ত যে হিস্ট্রি, পলিটি, ইকোনমি আছে এগুলোর জন্য একটা মোটামুটি নোট থাকে। তাহলে কিন্তু কি, যখন যে কোনো এক্সাম হবে তুমি কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে গোটা সিলেবাসটা কভার করতে পারবে। হুম। কারণ একটা নোট থাকবে এবং সেটাই বারবার তুমি রিভিশন করবে এবং সেখানে সমস্ত কিছু কভার থাকবে। দেখো আমি যতটুকু পড়াচ্ছি এরপরেও কিন্তু তোমাদের বিভিন্ন বই থেকে, যে বইটা তোমাদের আছে সেখান থেকে তুমি কিন্তু সেই টপিকটা একবার পড়বে। যদি আমার নোটে কিছু মিসিং থাকে তাহলে তুমি সেটা অ্যাড করে নেবে। ওকে, তোমার একটা ফাইনাল নোট যেন তোমার হাতের লেখার থাকে, ফাইনাল নোট যেন থাকে। হয়তো একটু সময় লাগবে করতে, কিন্তু একবার নোটটা হয়ে গেলে কিন্তু কি হবে, আর নেক্সট টাইম তোমাকে নোট বানাতে হবে না। চলো তাহলে আজকে শুরু করি। কি শুরু করব, আজকে আমাদের ইকোনমি 3 নম্বর ক্লাস এবং আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং। দেখো প্রতিটা দেশ, দেশ মানে কি, প্রথমে আমি ক্ষুদ্র জায়গা থেকে শুরু করি। এই ধরো তুমি তুমি আছো, তুমি একটা এক্সাম দেবে, সামনে হয়তো মাদ্রাসার এক্সাম দেবে বা যে কোনো এক্সাম দেবে। তাহলে এই এক্সাম দেওয়ার জন্য তোমার কি একটা প্ল্যানিং এর দরকার, একটা পরিকল্পনার দরকার। যদি তুমি হ্যাপাজার্ডলি পড়ে যাও, কোনো রকম প্ল্যানিং না করে, কোনো রকম পরিকল্পনা না করে তুমি যদি পড়ে যাও এক নাগাড়ে, তাহলে কিন্তু তুমি কি সাকসেস পাওয়ার রেট তোমার অনেক কম হবে। প্ল্যানিং বলতে কি, তোমার এক্সামের প্ল্যানিং কেমন হবে না, দেখো প্রথমতই তুমি সিলেবাস দেখলে যে হ্যাঁ এই সিলেবাস আমার আছে এক্সামের। তারপরে তুমি কি, তুমি দেখলে কি না আমার কাছে কি কি রিসোর্স অ্যাভেলেবেল আছে, কি কি বই আছে, ওই ওই বইগুলোতে যে টপিক গুলো বলা হয়েছে সেই সমস্ত টপিক আছে কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে তুমি এখন ইউটিউবের সাহায্য নিতে পারো বা তোমার বই কিনতে পারো। তাহলে কি তোমার কি হলো, প্রথমত সিলেবাস, তারপরে রিসোর্স রেডি হয়ে গেল। এরপর এন্টায়ার টপিক যে টোটাল সিলেবাসটা আছে সেটাকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করে নিলে, তাহলে প্রথমত তোমার কাজ হবে ওই সিলেবাসটাকে শেষ করা এবং প্রতিটা চ্যাপ্টার শেষ করার শেষে কি তার যে কোশ্চেন গুলো আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে প্লাস যেগুলো বইয়ে কোশ্চেন দেওয়া আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করা, মক টেস্ট দেওয়া। এটা হয়ে গেল। এবং যখন পুরো সিলেবাসটা কমপ্লিট হবে তুমি আবার কিন্তু পুনরায় রিভাইজ করতে লাগলে, এইভাবে 2-3 বার রিভাইজ করা এবং মাল্টিপল টাইম মক টেস্ট দেওয়ার ফলে কি হবে, তোমার সাকসেস রেট অনেকটা বেড়ে যাবে। তেমনি আমাদের যে দেশ আছে, এই দেশে কি হয়, প্রচুর তো সম্পদ আছে, প্রচুর সম্পদ আছে। কি কি সম্পদ আছে, কয়লা আছে, তারপরে তোমার দিকে লোহা আছে, তামা আছে, অ্যালুমিনিয়াম আছে। এই সমস্ত সম্পদগুলো কি আছে না মাটির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবারে এই সম্পদগুলোকে তুলতে হবে, তারপরে কাজে লাগাতে হবে। ঠিক আছে, এইবারে দেখো, যদি ওই সম্পদটাকে আমি তুললাম, ধরো ওই সম্পদটাকে তোলার পরে একজন ব্যবসায়ীকেই আমি সম্পদগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম, তাহলে কি হলো, দেশের উন্নতি হলো না, হলো কার, একজন ব্যবসায়ীর, একজন পুঁজিপতির উন্নতি হলো। কিন্তু কোন দেশের পরিকল্পনা এমন হবে যাতে সেই দেশের যারা সাধারণ নাগরিক আছে তাদের কাছে সমানভাবে, ওকে, সমানভাবে এই সুযোগ সুবিধাগুলো যেন পৌঁছয়। এবার দেখো একটা উদাহরণ দিয়ে বলি, আফ্রিকার কিছু দেশ আছে, একটা দেশ আছে রিপাবলিক অফ কঙ্গো, কঙ্গোর নাম শুনেছো তোমরা। এবার এই কঙ্গোতে কি না অন্যতম একটা গরিব দেশ, ঠিক আছে, মানে গরিবতম দেশ বলতে পারো। তো এই দেশে কিন্তু প্রচুর পরিমাণে কি আছে না রিসোর্স আছে বা সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে। কিন্তু সরকার, সরকার যে আছে ওখানে, সরকার কি, সরকার ঠিকভাবে তার যে গভর্নেন্স আছে সেটা কিন্তু চালাতে পারে না। তো সেই কারণে কি হয়, ওই সম্পদের সঠিক ব্যবহার হয় না। সঠিক ব্যবহার না হওয়ার ফলে কি হয়, ওই সম্পদ কিছু যারা অ্যান্টি সোশ্যাল লোক আছে তাদের হাতে আসে এবং তারা বিদেশের মার্কেটে সেগুলো বিক্রি করে। তাহলে কি হয়, সাধারণ মানুষ
ওই সম্পদ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, পায় না। কিন্তু অপরদিকে তুমি যদি ডেভেলপড কান্ট্রিগুলো দেখো, তাদের কি হয়, যে সম্পদটা হয়, যে সম্পদটা তারা পায়, সেই সম্পদটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। তাহলে এই যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন, এই ইকুয়ালি ডিস্ট্রিবিউশনের জন্য কি তোমার একটা পরিকল্পনার প্রয়োজন। এবং এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার কথা কিন্তু ভারতের যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, যেমন জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, তারপরে তোমার এদিকে ধরো মহাত্মা গান্ধী, এরা কিন্তু বুঝতে পেরেছিল যে কি না, একটা ইকোনমিক প্ল্যানিং এর দরকার, একটা অর্থনৈতিক পরিকল্পনার দরকার। এবং এই যে অর্থনৈতিক পরিকল্পনা, এটা কোথা থেকে তারা নিয়েছিল, এটা কোন দেশকে তারা দেখেছিল, মানে কোন দেশের কি বলতে কোন দেশের ইকোনমিক প্ল্যানিংটা অ্যাডপ্ট করতে চেয়েছিল, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। 1917 সালে যখন রাশিয়াতে বিপ্লব হয়, ঠিক আছে, তো তখন কি হয় না, রাশিয়াতে একটা 1917 সালের পর একটা প্ল্যানিং নিয়ে আসে, সোশ্যালিস্ট প্ল্যানিং, ঠিক আছে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক পরিকল্পনা। এর ফলে কি হয়, সাধারণ মানুষ অনেক উপকার পেতে থাকে। এবং এই মডেলকেই কপি করে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা কিন্তু এই মডেলকে কপি করতে চেয়েছিল। এবং সেটা আমরা কোথা পাই না, আমরা 1938 সালে দেখতে পাই যে জওহরলাল নেহরুর চেয়ারম্যানশিপে একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হয়। এবং এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম কমিটি, যে কমিটি কি না ভারতে একটা কি বলবো সেন্ট্রালাইজড, ঠিক আছে, কেন্দ্রীভূত প্ল্যানিং তৈরি করতে চেয়েছিল, এবং যার সাহায্যে ধনী গরিব সবার কাছে ভারতের যে সম্পদ, সেই সম্পদ পৌঁছে যাবে। ওকে, এইবার কি হলো না, প্রথমে আমি গল্পটা বলছি। ইকোনমিক প্ল্যানিং শুরু হলো, ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়ে গেল। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন শুরু হলো, তখন ধীরে ধীরে প্রথমে কৃষির উপর জোর দেওয়া হলো, কৃষি থেকে জোর দেওয়া হলো তোমার ইন্ডাস্ট্রির উপরে, ইন্ডাস্ট্রি থেকে কি হলো না ধীরে ধীরে সার্ভিস সেক্টরের উপর জোর দেওয়া হলো। 1991 সালের আগে পর্যন্ত আমরা কি জানি না, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা কি এমন পরিকল্পনা ছিল যেখানে কিন্তু বিদেশের যারা ব্যবসায়ী, তারা কিন্তু সহজে প্রবেশ করতে পারতো না। 1991 সালের আগে যখন এলপিজি রিফর্ম আসে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, ঠিক আছে, যাকে বলে বিশ্বায়ন, ঠিক আছে, মানে আমাদের যে অর্থনীতি বাজার, সেটাকে সবার জন্য খুলে দেওয়া হলো 1991 সালের পরে। তার আগে পর্যন্ত কি ছিল না, যে তোমার বিদেশি ব্যবসায়ীরা কিন্তু সহজে প্রবেশ করতে পারতো না। তাহলে কি হতো, আমাদের যে ইকোনমি সেটা একটু থেমে ছিল 1991 সালের পরে। আস্তে আস্তে ইকোনমি ধীরে ধীরে গ্রো করতে শুরু করে। এরপর কি হলো না, ধীরে ধীরে আমরা দেখতে পাই যে 1991 সালের পরে কিভাবে সার্ভিস সেক্টর, যে সার্ভিস সেক্টরের গ্রোথ কিভাবে ধীরে ধীরে বাড়তে থাকে। মানে আমাদের যে কম্পিউটার রিভলিউশন, আইসিটি, ইনফরমেশন টেকনোলজির রিভলিউশন যেটা এসেছিল, সেটা 1991 সালের পরে এসেছিল। এবং 1991 সালের পর থেকে কিন্তু আমাদের যদি বলো যে ইকোনমিকে খুলে দেওয়া হলো, এবং তারপর থেকে কিন্তু আমাদের যে জব ক্রিয়েশন প্রচুর পরিমাণে বাড়তে লাগলো। এবং তোমরা লক্ষ্য করবে যে 1991 সালের পর থেকেই কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবণতা বাড়তে লাগলো। এবং এই ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবণতা কিন্তু চলেছিল কতদিন, 2012-13 সাল পর্যন্ত চলেছিল। কারণ কি, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, এবং ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার ফলে কি হয়েছিল, প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার নিচ্ছিল। কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রির পরিমাণ কমতে থাকে, এবং ইঞ্জিনিয়ার যে পড়ার প্রবণতা, সেটাও কিন্তু কমতে থাকে। এটাই হলো এখনো পর্যন্ত গল্প। তো ঠিক আছে, এবার আমাদের যে নোট আছে সেখান থেকে দেখি কি আছে। দেখো, যেটা আমি আগেই বললাম যে অর্থনৈতিক পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং এক ধরনের পদ্ধতি, যার সাহায্যে দেশের সীমিত সম্পদ, আমাদের সম্পদ তো সীমিত, তাই তো, আমাদের সম্পদ কি সীমিত, অঢেল সম্পত্তির অধিকারী তো আমরা নই। সীমিত সম্পদ ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। কাঙ্ক্ষিত লক্ষ্য কি কি, যেমন জীবনযাত্রার মান উন্নয়ন করা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। দেখো, দেশ যখন স্বাধীন হয়, যখন দেশ স্বাধীন হলো, তখন কি না আমাদের
তোমার বলতে পারো যে ভারতবর্ষ একটা ছুঁচ তৈরি করারও ভারতবর্ষের যোগ্যতা ছিল না, কারণ ইংরেজরা এত পরিমাণে শোষণ করেছিল। একটা উদাহরণ দিয়ে বলি, যখন ইংরেজরা ভারতে আসে তখন ভারত বিশ্ব অর্থনীতির 23% অধিকার করেছিল, এবং যখন ইংরেজরা ভারত ছেড়ে যায় তখন কি ভারত মাত্র 2% বিশ্ব অর্থনীতির অধিকার করেছিল। তাহলে বুঝতে বুঝতে পারছো তো? তো ভারতকে কেন গোল্ডেন প্যারট বলা হয়? এই কারণেই বলা হয়, কারণ ভারতের যে অর্থনীতি সেটা ডমিনেট করতো, একটা প্রভাব ছিল বিশ্ব অর্থনীতির উপরে। কিন্তু ইংরেজ সরকার এমন ভাবে শোষণ করেছিল, ঠিক আছে, যে যার ফলে কি না ভারতের যে পুরোপুরি অর্থনৈতিক স্ট্রাকচার পুরো ভেঙে গেছিল। বড় কলকারখানা তো ছিলই না, ওকে, এবং তাছাড়া কি ছিল না, যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আমাদের সব থেকে নাম করা ইন্ডাস্ট্রি ছিল তাঁত, ঠিক আছে, সেই তাঁত শিল্পকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। তাহলে দুটো যে বড় বড় ইন্ডাস্ট্রি সেগুলো কিন্তু পুরো ভেঙে গেছিল, এবং তার সঙ্গে কি কৃষিরও কোনো উন্নতি তারা করেনি। তারা শুধুমাত্র কি করতো না, ম্যাক্সিমাম খাজনা কিভাবে আদায় করা যায় সেটাই তাদের উদ্দেশ্য ছিল। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে তোমার এদিকে 10 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, এর সাহায্যে তারা কি ম্যাক্সিমাম পরিমাণ খাজনা আদায় করত। এবং এই খাজনা আদায়ের সময় একটা বিশেষ শ্রেণী গজিয়ে ওঠে, তাদের বলা হতো জমিদার শ্রেণী। এই জমিদার শ্রেণী কি করত, ইংরেজদিকে যে খাজনা দিতে হবে তার ডবল তার আদায় করত, সে বন্যা হোক, খরা হোক, আর যাই হোক। তাহলে বুঝতে পারছো যে সাধারণ মানুষের কি অবস্থা। এবং সেই কারণেই সেই সময় প্রচুর পরিমাণে দুর্ভিক্ষ দেখা যেত, প্রচুর দুর্ভিক্ষ দেখা যেত। মানে তোমার কি হতো, যেটাকে বলে ফেমাইন, ওকে, তো মানুষ না খেয়ে মরতো, লক্ষ লক্ষ লোক মারা যেত এই অবস্থার জন্য। তো যাই হোক, তো ইংরেজরা যখন ভারত ছেড়ে গেল, ভারতের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। সেই অবস্থা থেকে ভারত কি করলো না, সোভিয়েত ইউনিয়নের যে ইকোনমিক পরিকল্পনা সেটা গ্রহণ করলো। বর্তমানকালে রাশিয়া তার কাছ থেকে গ্রহণ করার ফলে ভারত ধীরে ধীরে এগোতে লাগলো। এবার ভারতের যে প্ল্যানিং ছিল তার মূল লক্ষ্য ছিল মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। জীবনযাত্রার মান উন্নয়ন কিভাবে কিভাবে হবে না, রোজগার দিতে হবে তাদেরকে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার মানে কি, এই বলো রেল, রোড, তারপরে তোমার সমুদ্রপথে যানবাহন, সমস্ত রকম ইয়েটা কি করতে হবে, ঢেলে সাজাতে হবে। এইগুলো ছিল ভারতের প্ল্যানিং এর উদ্দেশ্য। এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক কাঠামোকে গঠনগত, ঠিক আছে, স্ট্রাকচার এবং কার্যগতভাবে শক্তিশালী করতে হবে। তাহলে গঠনগত এবং কার্যগতভাবে শক্তিশালী করতে হবে, এটাই ছিল ইকোনমিক প্ল্যানিং এর উদ্দেশ্য। তাহলে প্ল্যানিং জিনিসটা আমরা বুঝলাম। এবার এই প্ল্যানিং কোথা থেকে নেওয়া হয়েছিল? এই প্ল্যানিং নেওয়া হয়েছিল রাশিয়ার কাছ থেকে। তখন রাশিয়ার কি নাম ছিল? রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। 1991 সালে কি হয়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে কি তৈরি হয়, এই রাশিয়াটা বেরিয়ে আসে। ওকে, বর্তমানকালে যেটা রাশিয়া তখন সেটা সোভিয়েত ইউনিয়ন ছিল। তো এই সোভিয়েত ইউনিয়নের কাছে প্ল্যানিংটা গ্রহণ করেছিল। এরপর আমাদের দেখো প্ল্যানিং যেটা বললাম শুধুমাত্র স্বাধীনতার পরেই শুরু হয়নি, কিন্তু স্বাধীনতার আগেও প্ল্যানিং এর কথা চলছিল। তো সেই সময় কে না এই অর্থনৈতিক পরিকল্পনার কথা কে বলে না, বিশ্বেশ্বর নামে একজন, বিশ্বেশ্বরিয়া নামের একজন মানে ইকোনমিস্ট, তিনি 1934 সালে একটা বই লেখেন। বইটির নাম হলো কি, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। ওকে, এই বইয়ে তিনি প্রথম কি বলেন না, ইকোনমিক প্ল্যানিং এর কথা বলেন। এখানে তোমরা মনে রাখবে যে এই যে ইকোনমিক প্ল্যানিং ছিল, এই ইকোনমিক প্ল্যানিং মোটামুটি কি ছিল, সেন্ট্রালাইজ, মানে কেন্দ্রই এটাকে তোমার কি করবে, কেন্দ্রই চালনা করবে। এটা কিন্তু তোমার আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেখানে রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে চলবে, এরকম কিন্তু ব্যাপারটা ছিল না। এরপর 1938 সালে, দেখো 1938 সালে আমরা কি জানি না, যখন প্রথম প্রদেশের নির্বাচন হলো, সেই প্রদেশের নির্বাচনে কি হলো না, কংগ্রেস সরকার বিভিন্ন প্রদেশে এলো, যেমন বাংলাতে, মাদ্রাসে, এইসব প্রদেশগুলোতে কংগ্রেস সরকার এলো। এবং কংগ্রেস সরকার কি বললো না, যে আমাদের ওই যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি, মানে প্ল্যানিং এর জন্য, পরিকল্পনার জন্য কি করলো, একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করলো। এবং সেই কমিটির চেয়ারম্যান কি ছিল? সেই কমিটির চেয়ারম্যান ছিল জওহরলাল নেহরু। আর প্রেসিডেন্ট কে ছিল, কে বলতে পারবে? চেয়ারম্যান তো ছিল জওহরলাল নেহরু, প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট
প্রেসিডেন্টও একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। কে ছিলেন, কে বলতে পারবে? প্রেসিডেন্ট, ঠিক, সুভাষচন্দ্র বোস, নেতাজি, একদম ঠিক বলেছো, নেতাজি ছিলেন প্রেসিডেন্ট। ওকে, ওকে। নেক্সট কি হলো, 1944 সালে আরেকটা তোমার কি, 8টা ইন্ডাস্ট্রি তোমার প্রতিষ্ঠা করার কথা বলা হলো, 8খানা ইন্ডাস্ট্রি। এবারে 8খানা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার কথা কোথায় বলা হলো, সেটা হলো বম্বে প্ল্যানে। ওকে, বম্বে প্ল্যান। এবং এই বম্বে প্ল্যানে তোমার জামশেদজি টাটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। বম্বে প্ল্যানে মুখ্য ভূমিকা কে গ্রহণ করেছিলেন? জামশেদজি টাটা। ঠিক আছে, তাহলে 1944 সালে এসেছিল তোমার বম্বে প্ল্যান। এবং এর পরে পরেই 1948 সালে প্রথম কি আসে, প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে। তাহলে আমরা দেখতে পেলাম যে 1934 সালে প্রথম বিসপেসেরিয়া প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া লিখলেন। তারপর কি ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন হলো 1938 সালে। 1944 সালে বম্বে প্ল্যান, এবং কি না 1948-এ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে। মনে রাখবে, আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি বলতে 1956-এ যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি এসেছিল সেটাই বুঝি, কারণ সেখানে কি দেশ ভালোভাবে স্বাধীন হয়েছিল এবং বৃহৎ আকারে প্ল্যানিং ছড়িয়ে পড়ছিল। কিন্তু প্রথম পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি এটা, সেটা কিন্তু 1948-এই আসে। তাহলে বোঝা গেল এখানে। তাহলে প্ল্যানিং আমরা দেখলাম কোথা থেকে গ্রহণ করলাম, রাশিয়ার থেকে। এই প্ল্যানিং এর একটা বই বিশ্বেশ্বরৈয়া লিখেছিলেন, সেটা নাম প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। নেহেরুর নেতৃত্বে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়, এবং 1944 সালে বম্বে প্ল্যান, এবং 1948 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি। বম্বে প্ল্যানে কি হয়েছিল না, এই প্রথম পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা করা হয়েছিল, যেখানে 8টি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং 1948 সালে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে। ওকে, এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে প্ল্যানিং তো হলো, পরিকল্পনা তো হলো, কিন্তু পরিকল্পনাটা নেবে কে আর পরিকল্পনাটা বাস্তবায়ন করবে কে? ওকে, তাহলে পরিকল্পনাটা নেবে কে, সেটা নেবে প্ল্যানিং কমিশন। একটা প্ল্যানিং কমিশন গঠন করা হলো, প্ল্যানিং কমিশন গঠন করা হলো। এবার এই যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশন বর্তমানে কিন্তু নেই, বর্তমানে এর জায়গায় কি আছে, নীতি আয়োগ। এখন তোমরা বলো এই নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়, তোমরা বলো নীতি আয়োগ কত সালে গঠন করা হয়? ঠিক বলেছো, সেটা হচ্ছে 2015। 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ গঠন করা হয়। এবং নীতি আয়োগের যুক্তি কি ছিল? তোমাদের মনে হতে পারে যে প্ল্যানিং কমিশনকে সরিয়ে নীতি আয়োগ কেন প্রতিষ্ঠা করলো। দেখো, প্ল্যানিং কমিশন, তোমাদেরকে আগেই বললাম যে আমাদের যে দেশ আছে, আমাদের দেশ হচ্ছে একটা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে কি, যেখানে কেন্দ্র এবং রাজ্য একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কিন্তু প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং জিনিসটা কি ছিল, একটা কেন্দ্রীয় প্রক্রিয়া ছিল, সেন্ট্রালাইজ প্রক্রিয়া, সেখানে রাজ্যের বিশেষ ভূমিকা ছিল না। তো এই কারণে কি, যাতে রাজ্যগুলোকে একসঙ্গে নেওয়া হয় এই প্ল্যানিং এ, সেই জন্যই কিন্তু নীতি আয়োগ গঠন করা হয়। তাহলে নীতি আয়োগের মূল উদ্দেশ্য ছিল আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর ভিত্তি করে আমাদের অর্থনীতিকে আরো চাঙ্গা করে তোলা। সিম্পল ব্যাপার। দেখো একটা বলি, তোমাদের ঘরে, তোমাদের বাড়িতে ধরো একটা ব্যবসা আছে। সেই ব্যবসাতে কি হয় না, সেই ব্যবসাটা ধরো তোমার বাবা আছে, কাকা আছে, দাদু আছে। এবারে সেই ব্যবসা শুধুমাত্র যদি তোমার বাবাই দেখে, তোমার বাবাই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে, তোমার বাবাই ক্যাশ ম্যানেজমেন্ট করে, তোমার বাবাই সমস্ত কিছু দেখে, ব্যবসাটা সবার, কিন্তু দেখছে তোমার বাবা। এবার একজন ব্যক্তি যদি দেখে, তার থেকে কিন্তু ভালো 3জন ব্যক্তি মিলে একসঙ্গে ব্যবসাটা চালানো এবং তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া। তাহলে কিন্তু কি হয়, ঘরের যে ব্যবসাটা আছে সেটা ভালো চলে। তেমনি দেশেও তাই, শুধুমাত্র যে তোমার একটা মানে তোমার কেন্দ্রই যে
দেশটা চালাবে, প্ল্যানিং করবে তা তো নয়, রাজ্যেরও ভূমিকা আছে এর মধ্যে। তো রাজ্যের ভূমিকাকে আরো সুদৃঢ় করার জন্য নীতি আয়োগ গঠন করা হলো। এবং সেই কারণে দেখবে আমরা দেখি নীতি আয়োগ বিভিন্ন রকম ইন্ডেক্স প্রকাশ করে। ইন্ডেক্স গুলো কেন প্রকাশ করে? না কোন কোন রাজ্য কোন এডুকেশনে বা হেলথে কতটা এগিয়ে রয়েছে সেটা দেখানোর জন্য। ওকে, ঠিক আছে। এবার তোমাদের হয়তো মনে আসতে পারে যে প্ল্যানিং কমিশন একটা বড় জিনিস, সেটা হয়তো একটা কনস্টিটিউশনাল বডি। মানে কনস্টিটিউশনাল বডি কি, যেটা কনস্টিটিউশনে বলে দিয়েছে। যেমন ধরো ফাইন্যান্স কমিশন বা তোমার ইলেকশন কমিশন, এগুলো কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনে এদের জন্য কি হয়, ধারা আছে। কিন্তু প্ল্যানিং কমিশনের কথা কিন্তু আমাদের সংবিধান বলেনি। এই প্ল্যানিং কমিশন একটা এক্সিকিউটিভ ডাইরেকশনের দ্বারা, এক্সিকিউটিভ ডাইরেকশন মানে কি, সরকারের ক্যাবিনেটের দ্বারা পাস করিয়ে এই বডিটা গঠন করা হয়। তাহলে এটা হচ্ছে একটা কি, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি এবং নন স্ট্যাচুটরি। নন স্ট্যাচুটরি মানে কি, কোন রকম আইন পাস না করে এই প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল। ওকে, ঠিক আছে। তাহলে প্ল্যানিং কমিশন গঠন করা হলো এবং এটা হচ্ছে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি এবং নন স্ট্যাচুটরি বডি। এবার প্ল্যানিং কমিশন কখন গঠিত হয়, কেউ বলতে পারবে সালটা, ইয়ার, কত সালে গঠিত হয়? গঠিত হয় কত সালে, সালটা কত, কে বলতে পারবে? না, 1948 নয়, এটা হচ্ছে তোমার কত, 1950। ওকে, 1950 সালে এই তোমার প্ল্যানিং কমিশনটা গঠিত হয়, মার্চের 1950 গঠিত হয় 1950-তে। বেশ, তাহলে প্ল্যানিং কমিশন 1950-এ গঠিত হয় এবং কি না, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, নন স্ট্যাচুটরি। মনে রাখবে, যদি পরীক্ষার কোশ্চেন আসে কিন্তু প্রায়, যে প্ল্যানিং কমিশন হলো একটি সাংবিধানিক বডি, একটি অসাংবিধানিক বডি, একটি বিধিসম্মত বডি। তাহলে প্ল্যানিং কমিশন একটা অসাংবিধানিক এবং কি একটা হচ্ছে তোমার নন স্ট্যাচুটরি, সম্মত বডি। ঠিক আছে, আশা করি তোমরা স্ট্যাচুটরি আর নন স্ট্যাচুটরির মধ্যে পার্থক্য জানো। স্ট্যাচুটরি বডি যেটা হবে সেটাকে আইনের দ্বারা পাস করিয়ে করতে হয়, ঠিক আছে। আর কনস্টিটিউশনাল বডি যেটা, সেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে কনস্টিটিউশনকে সংশোধন করে এই বডিটা তৈরি করতে হয়। তাহলে একটা সংশোধন করে তৈরি করতে হয় যেখানে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, আর একটা হচ্ছে কি আইন পাস করিয়ে করতে হয় যেটাতে সিম্পল মেজরিটির প্রয়োজন, মানে সাধারণ যে সংখ্যাগরিষ্ঠতা সেটা হলেই কিন্তু স্ট্যাচুটরি বডি তৈরি করা হবে। তাহলে কনস্টিটিউশনাল বডি, স্ট্যাচুটরি বডি পার্থক্য দেখলাম। এবার প্ল্যানিং কমিশন কার পরামর্শে গঠিত হয়? প্ল্যানিং কমিশন গঠিত হয় কেসি নিয়োগী কমিটির পরামর্শে। ওকে, এবং এই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন না, প্রধানমন্ত্রী। এখানে একটা কোশ্চেন বলি, তাহলে নীতি আয়োগের চেয়ারম্যান কে বলো? নীতি আয়োগের চেয়ারম্যান কে হবে? নীতি আয়োগের কি হবে? হ্যাঁ, নীতি আয়োগেরও হবে কিন্তু প্রাইম মিনিস্টার, ঠিক আছে, প্রধানমন্ত্রী। তাহলে প্ল্যানিং কমিশনের যেমন চেয়ারম্যান ছিলেন তোমার প্রধানমন্ত্রী, তেমনি নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, বেশ। এবার প্ল্যানিং কমিশন তো প্ল্যান তৈরি করলো, এবার প্ল্যানটাকে অ্যাপ্রুভ করবে কে? প্ল্যানটাকে অ্যাপ্রুভ করবে কে? মানে অ্যাপ্রুভ মানে কি, একটা প্ল্যান তৈরি হলো, এবার সেই প্ল্যানটাকে তো পাস করতে হবে, পাস করবে কে? সেটা পাস করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ওকে, প্ল্যান তৈরি হয়ে গেল, প্ল্যানিং কমিশন তৈরি করলো, পাস করলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ওকে, অ্যাপ্রুভ করলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এবং এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে গঠিত হয়? 1952 সালে গঠিত হয়। এবং এখানেও কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন এক্স অফিসিও চেয়ারম্যান। এক্স অফিসিও মানে কি? এক্স অফিসিও মানে হচ্ছেন যেই প্রধানমন্ত্রী হবে সেই চেয়ারম্যান হবে। যেমন রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কে? রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি বলো তো দেখি তোমরা, কে একজন বলো রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভার চেয়ারম্যান কে?
আচ্ছা, একজনও বলতে পারছো না? রাজ্যসভার চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, ভেরি গুড। তো রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হলেন ভাইস প্রেসিডেন্ট, তেমনি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের তোমার কে ভাই এক্স অফিসের চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী। ওকে, তাহলে প্ল্যানিং কমিশন 1950 সালে তৈরি হলো। প্ল্যানিং কমিশনের কাজ কি ছিল? না, এই যে প্ল্যান তৈরি হবে সেই প্ল্যানটাকে বাস্তবায়িত করা। প্ল্যানিং কমিশন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল নন স্ট্যাচুটরি বডি এবং এর চেয়ারম্যান কে ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্ল্যানিং কমিশনের যে প্ল্যান সেটা অ্যাপ্রুভ করবে কে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি। কত সালে গঠিত হয়? 1952 সালে গঠিত হয়। সালগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্ল্যানিং কমিশন 1955, এনডিসি হচ্ছে 1952। বেশ, এইবার আমাদের যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং গুলো কি ধরনের? প্ল্যানিং বিভিন্ন ধরনের হয়, যেমন ইন্ডিকেটিভ প্ল্যানিং, ইম্পারেটিভ প্ল্যানিং, ডেমোক্রেটিক প্ল্যানিং। ইন্ডিকেটিভ প্ল্যানিংটা কি? না, ইন্ডিকেটিভ প্ল্যানিংটা হচ্ছে যে যেখানে সরকারি এবং বেসরকারি, যে ক্ষেত্রে সরকার সরাসরি বেসরকারি সংস্থাগুলি, হ্যাঁ, যেখানে সরকার এবং বেসরকারি সংস্থাগুলি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। ওকে, এবং এই যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে এই বেসরকারি সংস্থাগুলিকে তোমার কি না সরকার বিভিন্নভাবে সাহায্য করে যাতে তারা দেশের যে ইকোনমিক গ্রোথ সেটাতে সাহায্য করে। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং, মানে সরকার স্বাধীনভাবে আমাদের যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে সেখানে কাজ করতে দেয়। ভারতের জন্য এই ধরনের তোমার যে প্ল্যানিং রয়েছে এটা কিন্তু খুব কার্যকর, কারণ ভারত হচ্ছে একটা কি, একটা হচ্ছে মিক্সড ইকোনমি, মিশ্র ইকোনমি, মিক্সড ইকোনমি। আমরা কিন্তু পুরোপুরি রাশিয়ার প্ল্যানটা অ্যাডপ্ট করিনি। রাশিয়ার সমস্ত কিছু জমি জমা বেসরকারি সবকিছুর মালিক কে? সেটা হচ্ছে সরকার। কিন্তু আমাদের মিক্সড ইকোনমি থেকে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লাস বেসরকারি প্রাইভেট। ঠিক আছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা কি বলি? পাবলিক বলি। ঠিক আছে, মনে রাখবে। আমরা অনেক সময় দেখবে ভুলভাল বলি, কিরকম বলি? না, আমাদের যে যেগুলো বেসরকারি স্কুল থাকে সেগুলোকে আমরা পাবলিক স্কুল বলে দিই। ঠিক আছে, কিন্তু পাবলিক মানে হচ্ছে সরকারি, আর প্রাইভেট যেগুলো বেসরকারি স্কুল সেগুলোকে প্রাইভেট বলতে হবে। যেমন ধরো একটা স্কুল রইলো, তোমার দেখলে হয়তো তোমার নাম শুনে থাকবে ডিএভি স্কুল। তো ডিএভি হচ্ছে একটা প্রাইভেট অর্গানাইজেশন, সেটা কিন্তু পাবলিক স্কুল নয়। আমরা কি বলি? পাবলিক স্কুল, বা স্কুলগুলোর নামও দিয়ে দেয় পাবলিক, অমুক পাবলিক স্কুল, নাম দেওয়া ঠিক নয়, কারণ পাবলিক মানে হচ্ছে সরকার আর প্রাইভেট মানে হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন। যেমন বাসের ক্ষেত্রে বলি, যেগুলো তোমার স্টেট বাস সেগুলো হচ্ছে পাবলিক বাস, আর যেগুলো আমাদের বেসরকারি বাস তো আমরা জানি সেগুলো হচ্ছে প্রাইভেট বাস। ওগুলো কিন্তু স্টেট বাসগুলোকে আমরা প্রাইভেট বা তোমার কি বলি, সেগুলোকে আমরা কিন্তু প্রাইভেট বাস বলতে পারবো না, সেগুলো হচ্ছে পাবলিক বাস। আমরা আমাদের যে কনসেপ্টটা আছে পাবলিক আর প্রাইভেট নিয়ে সেটা কিন্তু একটা ক্লিয়ার হওয়া উচিত। তাহলে সরকারি যে কোনো জিনিস পাবলিক। তো সরকার এবং পাবলিক এবং প্রাইভেট যখন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সেটাই হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং, মানে সরকার সাহায্য করবে। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিং, যেটা আমি রাশিয়ার ক্ষেত্রে দেখি, সেখানে সমস্ত কিছুর মালিক হচ্ছে সরকার। সরকার সবকিছুর উপরে পূর্ণ কর্তৃত্ব রাখে, যেমন কাঁচামাল, জমি, মেশিনপত্র, বেসরকারি সংস্থা সবকিছুর উপরে সরকারের পূর্ণ কর্তৃত্ব রয়েছে। এই ধরনের যে প্ল্যানিং, ইম্পারেটিভ প্ল্যানিং, আমরা সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাই। সোশ্যালিস্ট ইকোনমির অর্থ কি? না, এখানে কথাই বলা হয় যে সোসাইটি মানে কি? সমাজ। তাহলে হিসাব মতো সমাজ হলো সবকিছুর মালিক, সমাজ মানে কি? পাবলিক হলো সবকিছুর মালিক সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে, মানে পাবলিকের হাতে সবকিছু থাকবে। কিন্তু কাজে কি হয়? কাজে হয় যে সরকার সবকিছুর মালিক হয়ে যায়, কারণ সরকারের যুক্তি হলো যে যেহেতু পাবলিক আমাদেরকে নির্বাচন করে আনছে সেহেতু আমরাই কিন্তু পাবলিক দিকে রিপ্রেজেন্ট করছি, আমরাই কিন্তু সবকিছুর মালিক। এটা সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে বলা হয়। বুঝা গেল? বেশ, এই সোশ্যালিস্ট বা কমিউনিস্টের ধারণা কে দিয়েছিল? কে বলতে পারবে? সোশ্যালিস্ট বা কমিউনিস্টের যে ধারণা এটা কে দিয়েছিল? মেনলি কমিউনিজম। কমিউনিস্টের ধারণা কে দিয়েছিল? কমিউনিস্ট কে ধারণা দিয়েছিল? একজন বিখ্যাত ব্যক্তি দিয়েছিলেন, যিনি ছিলেন জার্মানের ব্যক্তি। কে দিয়েছিলেন বলো? কমিউনিজম। কমিউনিজম।
কার্ল মার্কস, একদম ঠিক বলেছো, কার্ল মার্কস। আচ্ছা, এটা খুব মজার জিনিস, তোমরা শোনো একটু, খুব ভালো লাগবে তোমাদের। গান্ধী আর কার্ল মার্কসের মধ্যে এই এক জায়গায় মিল রয়েছে। দেখো, কমিউনিজমের যে চূড়ান্ত পর্যায়ে, কমিউনিজমের অনেকগুলো পর্যায় আছে, তো এই চূড়ান্ত পর্যায়ে কি হয়, মানে চূড়ান্ত পর্যায়ে বলছে কোনো রকম কোনো সরকার থাকবে না, কারোর কোনো অধিকার থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না। কমিউনিজমের সব থেকে মজার হলো কোনো টাকা পয়সা থাকবে না চূড়ান্ত পর্যায়ে। এখানে কি হবে না, মানুষ শুধুমাত্র নিজের জন্য তৈরি করবে আর নিজেই সেটা কনজিউম করবে। মানে ধরো তুমি রুটি তৈরি করবে, তুমিই খাবে, তুমি সেটা বিক্রি করবে না, বিক্রি করা মানে সেখানে প্রাইভেটাইজেশন চলে এলো। এটা হচ্ছে কমিউনিজমের চূড়ান্ত পর্যায়। এবার এই কমিউনিজমের চূড়ান্ত পর্যায়ে কি হয়, আমাদের স্টেটলেস সোসাইটি হয়। স্টেট মানে কি, সরকার থাকবে না। গান্ধীজিও তাই বলেছিল যে সোসাইটি কেমন হবে, স্টেটলেস সোসাইটি, মানে কোন রকম সরকার কোন রকম ভাবে মানুষকে ডমিনেট করবে না। তো এটা কিন্তু কার্ল মার্কস এবং গান্ধীজির মধ্যে তোমার কি বলতে পারি মিল, যে দুজনাই কিন্তু কি চেয়েছিলেন, স্টেটলেস সোসাইটি, সরকারবিহীন সমাজ, কোন রকম সরকার থাকবে না। এটা কিন্তু কার্ল মার্কস এবং গান্ধীজির মধ্যে মিল। নেক্সট যে প্ল্যানিং, হ্যাঁ ফ্রেডরিক্স অ্যাঙ্গেলও আছেন। ওকে, তো এবারে নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার ডেমোক্রেটিক প্ল্যানিং। দেখো এই যে ডেমোক্রেটিক প্ল্যানিং, এটা আমরা খুব ভালো দেখতে পাই কোথায়, পঞ্চায়েত। ডেমোক্রেসি মানে কি, যেখানে মানুষ অংশগ্রহণ করে। তাহলে যে প্ল্যানিং এ দেশের যে নাগরিক, সাধারণ নাগরিক, তারা কি করে, পরিকল্পনা গঠন করে এবং তাকে বাস্তবায়ন করে। পঞ্চায়েতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, গ্রাম সভা। এই গ্রাম সভাতে কারা থাকে, তারা থাকে যারা ভোটার হয়। এবার এই ভোটাররা কি করে না, তারাই কিন্তু ডিসিশন নেয়, তারাই ডিসিশন নেয় এবং তারাই কিন্তু প্ল্যান করে এবং প্ল্যানটার ইমপ্লিমেন্টও করে, ইমপ্লিমেন্ট। ওকে, তাহলে এই গ্রাম সভাতে কারা থাকে, ভোটাররা থাকে। গ্রাম সভা মানে কি, যখনই কোনো স্কিম এলো তখন এই গ্রাম সভাকে ডাকতে হবে, সেখানে ভোটাররা থাকবে, তারাই সিদ্ধান্ত নেবে যে টাকাটা নিয়ে কি করবে, টাকাটা যেহেতু এসছে তারাই প্ল্যান করবে এবং তারাই ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে। তাহলে এটা হচ্ছে তোমার আমাদের যে ডেমোক্রেটিক প্ল্যানিং, মানে তোমার কি হয় না, এখানে মানুষ কি করে না, বিভিন্ন পরিকল্পনায় অংশগ্রহণ করে। আমাদের পঞ্চায়েতের ক্ষেত্রে দেখতে পাই যে তিন ধরনের প্ল্যানিং আমরা দেখলাম, একটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং, একটা ইম্পারেটিভ প্ল্যানিং, একটা ডেমোক্রেটিক প্ল্যানিং। আমাদের যে সর্বোচ্চ লেভেলে রয়েছে মানে কেন্দ্র বা রাজ্য লেভেলে, সেখানে আমরা কি দেখতে পাই না, ইন্ডিকেটিভ প্ল্যানিং দেখতে পাই, এবং পঞ্চায়েত লেভেলে আমরা ডেমোক্রেটিক প্ল্যানিং দেখতে পাই। তাহলে আমাদের এখানে ইম্পারেটিভ প্ল্যানিং কিন্তু নেই। ঠিক আছে, তাহলে প্ল্যানিং গুলো দেখে নিলাম। ওকে, নেক্সট এবারে আসছে মূল বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিকল্পনা। ওকে, তো প্রথমে দেখো 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হলো এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন এলো, 1951 থেকে 56 মধ্যে এলো। এবং এই যে তোমার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটা কে দিয়েছিলেন, হ্যারোড এবং ডোমার। হ্যারোড ডোমার মডেল, দুজনে ইকোনমিক্স ছিলেন। তাদের মানে মডেলের ভিত্তিতে কিন্তু এই পরিকল্পনা তৈরি হয়। স্বাধীনতা, যখন ভারত স্বাধীন হয়, দেখো ভারতে কি হয় না, ভারত প্রচুর পরিমাণে, তোমাদের মনে নেই, মনে আছে কিনা কে জানে, আইসিডিএস এ, আইসিডিএস তো শুনেছো তোমরা নাম। তো আইসিডিএস এ এখন কি দেয় বলো, এখন দেয় ভাত দেয়, কোনো সময় খিচুড়ি দেয়। তো আইসিডিএস এ এক সময় কি দিত জানো, এক সময় দিত মাইলো। মাইলো বলে একটা জিনিস ছিল, দেওয়া হতো। সেটা আমি বলছি 2004 সালের আগের কথা, 3-4 সালের কথা, তার আগের কথা, ঠিক আছে। তো এই যে মাইলোটা, এই মাইলোটা আসতো ইউএসএ থেকে, মানে আমেরিকা থেকে আসতো, খুবই পুষ্টিকর ছিল। মানে ওটা কি, সোয়াবিনকে তোমার পিষে এই মাইলোটা তৈরি করতো এবং পুষ্টিকর ছিল। তাহলে বুঝতে পারছি যে ভারত কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে কি ছিল না, খাবারের জন্য, ফুডের জন্য বাইরের দেশের কাছে নির্ভরশীল ছিল, কৃষিজ দ্রব্যের জন্য বাইরের দেশের কাছে নির্ভরশীল ছিল। কারণ ভারতে ফার্টাইল ল্যান্ড থাকা সত্ত্বেও, ভারতের কৃষি উন্নত না হয়, ভারতের মানুষ টেকনোলজিতে উন্নত না হয়, কৃষিকাজে ফসল উৎপাদন বেশি করতে পারতো না। কারণ ভারত দেখো গ্রিন রিভলিউশন আসার আগে, মানে যেটাকে বলা হয়, কি বলা হয় গ্রিন রিভলিউশনটাকে বাংলাতে কি বলা হয়, বাংলাতে কি বলা হয় গ্রিন রিভলিউশনটাকে, কে বলা হয় একটু, সবুজ বিপ্লব। ঠিক, সবুজ বিপ্লব আসার আগে পর্যন্ত কিন্তু ভারত প্রচুর পরিমাণে বিদেশিদের কাছে কৃষিজ তোমার দ্রব্যের উপর নির্ভরশীল। এখানে একটা কথা বলে রাখি, মানে তোমার হয়তো খুব শুনে খারাপ লাগবে, যে
এই যে গ্রিন রেভলিউশনের আগে কি হতো না, আমেরিকা আমেরিকা কি করতো না, ভারতকে ভালো রকম ইয়ে পাঠাতো, তোমার খাদ্যদ্রব্য পাঠাতো। এবার আমাদের সঙ্গে 1965 সালে 1965 ইন্ডিয়া ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যুদ্ধ লাগে। এবং এই যুদ্ধতে কি হয় না, রাশিয়া বরাবর ইন্ডিয়ার দিকে ছিল এবং পাকিস্তানের দিকে ছিল তোমার কি আমেরিকা। তো ভারতকে বলে, আমেরিকা ভারতকে বলে যে যুদ্ধ বন্ধ করো, নইলে আমরা খাবার পাঠানো বন্ধ করে দেবো। এবার কি হলো, খাবার পাঠানো তারা বন্ধ করেনি, কিন্তু তারা কি খাবার পাঠিয়েছিল জানো, তারা পাঠিয়েছিল শুয়োরের, তাদের দেশে শুয়োরে যে খাবারগুলো খায়, মানে যে যে আনাজটা খায়, সেই আনাজ বা সেই গমটা পাঠিয়ে দিয়েছিল ভারতে। এবং সেটা কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী তার মানে ইগোতে প্রচন্ড লেগেছিল। এবং তারপরেই কিন্তু আমাদের 1966 সাল থেকেই বলতে পারো গ্রিন রিভলিউশন শুরু হয়। তাহলে বুঝতে পারছো যে আমরা কি মানে তোমার ভেতরে যদি মানে তোমার ইগোতে যদি হার্ট না করে, তাহলে কিন্তু তুমি কোনো ইনিশিয়েটিভ নেবে না। তো ইগো হার্ট হলো ভারতের, তারপর থেকে ভারত কিন্তু ইনিশিয়েটিভ নিল এবং ভারত কি হলো না, কৃষিতে উন্নতি করতে লাগলো। এবার ভারতের প্রথম থেকে যেটা বললাম যে কৃষিকাজের উপরে প্রথম যে প্ল্যানিংটা ছিল সেখানে মেনলি জোর দেওয়া হয়েছিল। তাছাড়াও কি পাওয়ার সেক্টর, মানে বিদ্যুৎ উৎপাদন এবং ট্রান্সপোর্ট, কারণ যে দেশের ট্রান্সপোর্ট যত ভালো সেই দেশ তত বেশি উন্নত। বুঝলে, যে দেশ ট্রান্সপোর্ট যত উন্নত, কারণ ট্রান্সপোর্টের ফলে কি হয় না, তোমার একটা যে পরিবহনের ফলে মানে যে কস্টটা আমরা দিই, ধরো কোনো কিছু আসছে, যেমন ধরো ফরচুন তেল বলো বা সর্ষের তেল বলো, যে কোনো জিনিস যেটা আসছে, যেটা হয়তো তুমি বলো নারকেল তেল, যেটা তোমার সাউথ থেকে আসছে, এবার ট্রান্সপোর্ট কস্ট যত বেশি হবে তত বেশি আমাদেরকে কিন্তু পে করতে হবে, ওটার দাম তত বেশি দিতে হবে। ঠিক আছে, ট্রান্সপোর্ট কস্ট যত কমবে আমাদেরকে দাম তত কম দিতে হবে। বুঝতে পারলে, তাহলে ট্রান্সপোর্ট কিন্তু দেশের ইকোনমিতে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ওকে, এবার এই যে প্ল্যানিং আছে, এই প্ল্যানিং এ কি 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 পরিকল্পনা এসেছিল, এক নম্বর হচ্ছে কি না কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিডিপি। এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে এই পরিকল্পনার সময় কিন্তু লঞ্চ করা হয়। ওকে, এই পরিকল্পনার সময় কিন্তু লঞ্চ করা হয়। এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে কি হয় না, প্রতিটা ব্লকে কি হয়, প্রতিটা ব্লককে উন্নত করার একটা প্রোগ্রাম গ্রহণ করা হয় এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে। তাহলে এটা কি বলতে পারি আমি, একটা ব্লক ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপমেন্ট, তাহলে একটা ব্লক ডেভেলপমেন্টের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়। এবার এই প্ল্যানিং এর কি হয় না, জিডিপি গ্রোথ রেট, প্রতিটা দেশের উন্নতি কি হিসাবে আমি মাপবো, সেটা হচ্ছে জিডিপি গ্রোথ, কত পরিমাণ আগের বছর যা জিডিপি ছিল এই বছর কতটা বেশি হয়েছে। তো সেই রকমই এই প্ল্যানের লক্ষ্য ছিল যে 2.1% জিডিপি গ্রোথ রেট অর্জন করা, কিন্তু অর্জন করলো কত, সেটা হচ্ছে 3.61, একটু বেশি, খুব ভালো, মানে যে কাজ খুব ভালো হয়েছিল। এবং 3.61% জিডিপি গ্রোথ রেট অর্জন করেছিল এই প্ল্যানিং। ওকে, এবার দেখো কৃষি তো হয়ে গেল, তাহলে বাদ গেল কি, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বাদ গেছে, এবং তার সঙ্গে কি না, ইনফ্রাস্ট্রাকচার নয়, সেটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি বাদ গিয়েছিল। কৃষিতে ফোকাস করেছিল, ইন্ডাস্ট্রিতে ফোকাস করেনি। দ্বিতীয় যে প্ল্যানিংটা আছে সেখানে কিন্তু ইন্ডাস্ট্রির উপর ফোকাস করা হবে। দ্বিতীয় প্ল্যানিংটাকে কি বলা হলো, সেটা হচ্ছে নেহেরু মহলনবিস প্ল্যান, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, নেহেরু মহলনবিস পরিকল্পনা। তো এই যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কি, বৃহৎ শিল্প প্রতিষ্ঠা করা, ঠিক আছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠা করা। এটাকে আমরা বলতে পারি কি, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল এই যে পরিকল্পনা, তার মূল উদ্দেশ্য। এবারে এই যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনার সময় কিন্তু কোন কোন কারখানা প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা। ভিলাই কোথায় অবস্থিত, কে বলো, ভিলাই, ভিলাই কোন রাজ্যে অবস্থিত, বলো কেউ।
আচ্ছা, ভিলাই ওড়িশা, ভিলাই মধ্যপ্রদেশ নয়? রাউরকেল্লা, রাউরকেল্লা কোথায় অবস্থিত? না, দিল্লি নয়। ভিলাই মধ্যপ্রদেশ, রাউরকেল্লা বোধহয় তোমার হচ্ছে ওড়িশা, এবং দুর্গাপুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ওকে, তাহলে এই যে কারখানাগুলো যখন আমরা ভূগোলে দেখবো, শিল্পটা পড়বো, তখন কিন্তু এই কারখানাগুলোর নাম পাবো। এবং এই প্রতিটা কারখানা মনে রাখবে, ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা, এই সমস্ত কারখানা কিন্তু কখন প্রতিষ্ঠা হয় এবং কোন মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়, কে সাহায্য করে, কোন নদীর তীরে অবস্থিত, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে জানতে হবে। এবং এছাড়াও কি না, আমাদের যে অ্যাটমিক এনার্জি কমিশন, অ্যাটমিক এনার্জি কমিশন, ঠিক আছে, অ্যাটমিক এনার্জি কমিশন, এটাও কিন্তু তোমার এই প্ল্যানিং এর সময় গঠিত হয়। 1957 সালে এটা গঠিত হয়। এবং যেটা বললাম যে 1956 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956 আসে। এবং এই যে প্ল্যানিং ছিল, এখানে কি হয়েছিল না, সরকারি ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়, সরকারি ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়। এবং এখানে কি না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুব লিমিটেড ছিল, মানে বিদেশি কোম্পানিরা আসতে পারতো না। 2 নম্বর কি, লাইসেন্স রাজ আসে। লাইসেন্স রাজ মানে কি, তোমাকে যদি একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সরকারের অনুমতি নিতে হবে, এবং সরকারের অনুমতি কিন্তু খুব সহজে পাওয়া যেত না। কিছু খুব মুষ্টিমেয় কিছু ইন্ডাস্ট্রি ছিল যেখানে কিন্তু মানুষ ব্যবসা করতে পারতো। ইভেন তখন সরকার নিজের পয়সাতে হোটেল চালাতো, তোমার পাউরুটি তৈরি করতো, বেকারি কারখানা ছিল। তো এই সমস্ত কাজ কিন্তু সরকার করতো, যদিও এই কাজগুলো সরকারের নয়, হোটেল চালানো, বেকারি কারখানা, এগুলো সরকারের নয়, সরকার কিন্তু সাহায্য করা কাজ, এগুলো প্রাইভেট কোম্পানির কাজ। তাহলে লাইসেন্স রাজ এবং এফডিআই ছিল খুব লিমিটেড। 1956 যে পলিসি ছিল, যেটা চেঞ্জ হয় 1991 সালে। 1991 সালে কি আসে না, বিশ্বায়ন আর লিবারালাইজেশন, এবং কি আসে, প্রাইভেটাইজেশন আসে, বেসরকারীকরণ হয়। এবং এই যে তোমার প্ল্যানটা ছিল, এখানে জিডিপি গ্রোথ রেটের মাত্রা লক্ষ্য ছিল 4.5%, অর্জন করেছিল কত, 4.3%। কি কি মনে রাখবো এখানে আমার, এখানে মনে রাখবো প্ল্যানটার নাম মনে রাখবো, এবং প্ল্যানটার সালটা মনে রাখবো। সালটা কত না, এটার সাল হলো তোমার, দ্বিতীয় প্ল্যানিং হচ্ছে 1956 থেকে 1961। তাহলে একটা হচ্ছে মডেলটা কি, দ্বিতীয় হচ্ছে সাল কি, আর তৃতীয় হচ্ছে কি কি ইম্পর্টেন্ট কারখানা বা স্কিম এই সময় এসেছিল। এটুকু কিন্তু আমরা এই যে প্ল্যানিং গুলো আছে, এই প্ল্যানিং থেকে আমরা মনে রাখবো। বোঝা গেল? ওকে, চলো নেক্সট প্ল্যানিং এ যাই। দেখো নেক্সট প্ল্যানিং কি না, এই যে প্ল্যানিংটা আছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনাটা কে করেছিল, সুখময় চক্রবর্তী এবং প্রফেসর স্যাডি, এই দুজনের মডেলের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল, নাম্বার 1। এবং তোমাকে যেটা বললাম যে দেখো এখানে তোমার যখন কি হলো না, ইন্ডাস্ট্রির উপর এক্সট্রা কি দিল, ফোর্স দিল, যে ইন্ডাস্ট্রি গ্রো করব, তখন কিন্তু কৃষিটা আলগা হয়ে গেল। ইন্ডাস্ট্রি যখন জোর দিল, কৃষি আলগা হয়ে গেল। নেক্সট স্টেজে কি করলো, ইন্ডাস্ট্রি প্লাস কৃষি দুটোর উপর জোর দেওয়া শুরু করলো। এবং যেটা বললাম যে সেলফ রিলায়েন্ট এবং সেলফ জেনারেটিং, ভারতীয় যে অর্থনীতি ছিল তাকে সেলফ রিলায়েন্ট মানে স্বনির্ভরশীল, এবং নিজেরাই নিজের কাঁচামাল যাতে তৈরি করতে পারে সেরকম একটা করে দেওয়া হলো। কারণ যেটা যেটা বললাম যে শুয়োরে যে গমটা খায় সেই গমটা পাঠিয়েছিল, সেখান থেকে ভারতের প্রেস্টিজে লেগেছিল, এবং তারপরে আস্তে আস্তে কৃষির উপর জোর দেওয়া শুরু হয়। এবং এই সময় কিন্তু 1964 সালে বোকারো ইস্পাত কারখানা প্রতিষ্ঠা হয়। বোকারো, ওকে, ঝাড়খণ্ডে অবস্থিত বোকারো ইস্পাত কারখানা অবস্থিত হয় এবং তা প্রতিষ্ঠিত হয়। এবং তার সঙ্গে কি, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আগের দিন দেখলাম যে আইডিবিআই ব্যাংক, তো এই ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1965 সাল, এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে কি, এফসিআই। এফসিআই এর কাজটা কি না, আমাদের যে তোমার
ফসল উৎপাদনের পরে কৃষকরা যে ফসল উৎপাদন হয় সেই ফসলের কি করে না একটা মোটা অংশ এই এফসিআই কিনে নেয় এবং কেনার পরে কি করে এটাকে রেশন শপে পাঠিয়ে দেয় এবং সেই রেশন আমরা পাই। ওকে, বুঝতে পারলে? তাহলে এফসিআই কি হয়, মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি। এমএসপি তে মিনিমাম সাপোর্ট প্রাইস মানে কি, সরকার 22টা ফসলের একটা দাম সেট করে দিয়েছে, সেই দামের কমে কিন্তু এই এফসিআই কিনতে পারে না। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কি করে না অনেক পরিমাণ তোমার কৃষিজ ফসল যেগুলো আছে সেগুলো কিনে নেয় এবং কি করে যখন ক্রাইসিস হয় তখন সেই ফসলগুলো কি করে সেই ইয়েটা তোমার রাজ্যে রাজ্যে পাঠিয়ে দেয় এবং আমরা রেশন শপের মাধ্যমে পাই। এটুকু ফুড কর্পোরেশনের কাজ হলো এটাই। এবার দেখো এই যে প্ল্যানিংটা আমি যেটা বললাম যে এই সময় কি হয় না তিনটে খুব খারাপ জিনিস হয়। একটা হচ্ছে 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধ, যেই সময় লতা মঙ্গেশকর একটা গান লিখেছিলেন। কি গানটা বলো তো, গানটা বলো। একটা গান লিখেছিলেন খুব প্যাথেটিক গান, স্বাধীনতা দিবসের সময় বাজে ওই গানটা, কেউ বলতে পারবে? প্রায়ই বাজে ওই গানটা এবং খুব মানে গানটা শুনতেও ভালো লাগে, কেউ বলতে পারবে? এই চীনের যুদ্ধর পরেই আর কি লেখা হয়। আচ্ছা, গানটা হচ্ছে কি এ মেরে ওয়াতন কে লোগো। তো এই এই মেরে ওয়াতন কে লোগো গানটা এই চীনের যুদ্ধের পরে কিন্তু লতা মঙ্গেশকর লিখে। ওকে, তো 1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় এবং 1966 সালে কি হয় তীব্র মানে তোমার কি হয় তীব্র খরা দেখা দেয়। ওকে, তীব্র খরা বা ড্রট, খরা বা তুমি বলতে পারো খরা বানানটা ভুল হলো। ওকে, তীব্র খরা দেখা দেয়, খরা বা ড্রট। আর সেই সময় দেখো কি হয় আমাদের যে সেচ ব্যবস্থা ছিল সেই সেচ ব্যবস্থা অতটা উন্নত না হয়, শ্যালো পাম্পও ছিল না মাঠে মাঠে। সেই কারণে এই যে তোমার প্ল্যানিংটা ছিল সেটা কিন্তু খুব ভালো একটা সফলতা পায়নি। তো সফলতা পেল না। এবারে কি হলো না সফলতা না পাওয়ার, সফলতা কেন পেল না, একটা পাকিস্তান এবং চীনের সঙ্গে যুদ্ধ। তো এই যে ধাক্কাটা সামলে ওঠার জন্য ধাক্কাটা সামলে ওঠার আগে ভারতের কি যে 5 ইয়ার প্ল্যানিংটা কিন্তু চালাতে পারছিল না। তো তার আগে কি প্রয়োজন ছিল, কেটে কেটে প্ল্যানিংটাকে ভাগ করা। তো এই যে 5 ইয়ার প্ল্যানিং এটাকে কিভাবে তিনটে সালে ভাগ করে দিল। একটা হচ্ছে তোমার 66-67, একটা হচ্ছে 67-68, আর একটা হচ্ছে 68 থেকে 69। তো এই যে তিনটে বছর এগুলোকে আমরা কি বলছি, এগুলোকে আমরা বলছি অ্যানুয়াল প্ল্যানিং। এবং মাঝে যে 5 ইয়ার প্ল্যানটা ইমপ্লিমেন্ট হলো না, মানে 1961 থেকে 66, এরপরে হওয়ার কথা কি ছিল, এরপরে হওয়ার কথা ছিল 66-71। তাহলে 66-71 তো আর ইমপ্লিমেন্ট করা গেল না। তাহলে মাঝে যে তিনটে প্ল্যান হলো এই 66 থেকে 69, তো এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি প্ল্যান হলিডে। ওকে, এটাকে কি বলছি আমরা, প্ল্যান হলিডে। তাহলে অ্যানুয়াল প্ল্যানিং প্রথম এলো কখন না 1966 সালে, বোঝা গেল। এবং মাঝে যে প্ল্যানটা হলো না সেটা হচ্ছে প্ল্যান হলিডে। কোশ্চেন আসতে পারে যে প্রথম অ্যানুয়াল প্ল্যানিং কত সালে ইমপ্লিমেন্ট হয়, সেটা 1966, এবং প্ল্যান হলিডে কখন দেখা দেয় সেটা হচ্ছে 1966 থেকে 1969। ধরো তিনটে মানে তোমাকে কোশ্চেন দিল যে প্ল্যান হলিডে কখন দেখা গেছে, সেটা হচ্ছে 66 থেকে 69 বা দিয়ে দিল 70 থেকে 73, এইভাবে অপশন দিল। প্ল্যান হলিডে কনসেপ্টটা বুঝতে পেরেছো আশা করি, যে যেহেতু প্ল্যানটা ইমপ্লিমেন্ট হলো না, হলিডে মানে কি ছুটি, তাহলে প্ল্যানের একটা ছুটি হয়ে গেল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইমপ্লিমেন্ট করা গেল না, মানে প্ল্যানিংটা তোমার কি হলো এবার ছুটিতে চলে গেল। তাহলে এটাই কিন্তু আমরা বললাম প্ল্যান হলিডে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে দেখো হওয়ার কথা ছিল কত 61 থেকে এই 66 থেকে 71 পর্যন্ত। যেহেতু তোমার তিনটে প্ল্যানিং মানে তিনটে অ্যানুয়াল প্ল্যানিং হলো 69 পর্যন্ত, 66 থেকে 69, তাহলে প্ল্যানিংটা শুরু হলো কোথা থেকে 69 থেকে 74, 69 থেকে 74। এবং এই যে প্ল্যানিংটা আছে এই প্ল্যানিংটা কার মানে মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অশোক রুদ্র এবং অ্যালন এস ম্যানি। অতটা ইম্পর্টেন্ট নয়,
কিন্তু ইম্পর্টেন্ট কোনটা, এই যে ধরো প্রথম এবং দ্বিতীয় প্ল্যানের যে মডেলটা আছে হ্যারোড ডোমার মডেল, এবং তার সঙ্গে কি নেহেরু মহল্লাবিজ পরিকল্পনা, এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, খুব আসে পরীক্ষায় যে নেহেরু মহল্লাবিজ পরিকল্পনা কোন প্ল্যানিং এর সঙ্গে যুক্ত। বোঝা গেল? এবার আসছে চতুর্থ প্ল্যানিং। তাহলে থার্ড প্ল্যানিং আমরা দেখলাম যে ফার্স্ট প্ল্যানিং এ দেখলাম কৃষিকাজ, থার্ড প্ল্যানিং এ দেখলাম ইন্ডাস্ট্রি, এই সেকেন্ড প্ল্যানিং এ দেখলাম ইন্ডাস্ট্রি, থার্ড প্ল্যানিং এ কি দেখলাম ইন্ডাস্ট্রির সঙ্গে কৃষিকাজ, এবং ফোর্থ যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং দেখো স্টেবিলিটি কথাটা প্রথম এলো এখানে, ফোর্থ প্ল্যানিং এ কি এলো গ্রোথ উইথ স্টেবিলিটি। তার মানে কি তৃতীয় প্ল্যানিং এ আমরা কি দেখেছিলাম, তিনটে বড় বড় মানে ক্রাইসিস কিন্তু ভারতে এসেছিল, একটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, চীনের সঙ্গে যুদ্ধ এবং খরা। তাহলে গ্রোথের কিন্তু একটা স্টেবিলিটি ছিল না, তাই এই স্টেবিলিটি কথাটা প্রথম এখানে কিন্তু মানে তোমার প্রয়োগ হলো। তো যদি স্টেবিলিটি না থাকে তাহলে সেই গ্রোথের কিন্তু কোনো মিনিং হয় না। তাহলে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য বা থিম বলতে পারো সেটা কি ছিল, গ্রোথ উইথ স্টেবিলিটি। এবং এই সময় কিন্তু যে 14টি ব্যাংক প্রথম ন্যাশনালাইজড হয়, ওকে, ন্যাশনালাইজড হয়। এই সময় পিএম কে ছিল, পিএম কে ছিল, প্রাইম মিনিস্টার কে ছিল তোমরা বলো? যখন 14টি ব্যাংক ন্যাশনালাইজড হয় তখন প্রাইম মিনিস্টার কে ছিল, কে বলতে পারবে? পিএম কে ছিল? আচ্ছা 1900 সীমন্ত কি বলছে যে 1969 সালে যখন ন্যাশনালাইজড হয় তখন পিএম ছিল মোদি। আচ্ছা মানে মোদি তোমার জন্ম হয়েছিল 1950-এ, তাহলে 1969-এ মোদির বয়স কত ছিল, 19 বছর। 19 বছর বয়সে পিএম হতে পারে? 19 বছর বয়সে তোমার মিনিমাম এজ এমএলএ এমপি হওয়ার জন্য 25 বছর, তাহলে 19 বছর বয়সে প্রধানমন্ত্রী কি করে হয় মোদি? তাহলে কি হবে, কেউ বলতে পারবে না? কংগ্রেসের একজন লিডার যে পাকিস্তান এবং বাংলাদেশকে দুভাগে ভাগ করে দিয়েছিল, পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করেছিল, পাকিস্তান এবং বাংলাদেশ। খুব ফেমাস লিডার ছিলেন, মহিলা ছিলেন, কে একজন বলো এবার? মহিলা ফেমাস লিডার যিনি পাকিস্তান এবং ইন্ডিয়া, এই পাকিস্তান এবং বাংলাদেশকে দুটো ভাগে ভাগ করে দেয়, পাকিস্তানকে ভাগ করে পাকিস্তান এবং বাংলাদেশ তৈরি করে। ইন্দিরা গান্ধী, ভেরি গুড। তাহলে ইন্দিরা গান্ধী ছিলেন সেই সময়ের পিএম, ইন্দিরা গান্ধী, ওকে। এবং ইন্দিরা গান্ধীকে কি বলা হয়, আয়রন রেডিও বলা হয়। এবং এই সময় কিন্তু এই যে প্ল্যানিংটা আছে এই সময় কিন্তু প্রথম আমাদের পারমাণবিক পরীক্ষা হয়। কোথায় হয়, পোখরানে হয়, পোখরান। এবং সেই পরীক্ষার নাম দেওয়া হয় কি, স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা, সেই প্রোগ্রামের নাম দেওয়া হয়। এবার বলো পোখরান কোন রাজ্যে অবস্থিত, পোখরান কোন রাজ্যে অবস্থিত? দেখো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, আমি হিন্টস দিচ্ছি। এখানে যে কোনো পারমাণবিক পরীক্ষা করার জন্য কি ফাঁকা জায়গার প্রয়োজন, এবং এই ফাঁকা জায়গা ছিল কি একটা মরুভূমি। ধরো বলো কোথায় অবস্থিত পোখরান, কোথায় মরুভূমি আছে আমাদের, কোন জায়গায় মরুভূমি আছে? রাজস্থান, ঠিক আছে। তাহলে পোখরান রয়েছে রাজস্থানে। বেশ, তাহলে যে ফোর্থ প্ল্যানিং ছিল সেই ফোর্থ প্ল্যানিং এ কি হলো না, তোমার কয়েকটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি 14টি গুরুত্বপূর্ণ ব্যাংকের ন্যাশনালাইজড হলো। আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি যেগুলো আর কি ওই প্ল্যানিং এর গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো মনে রাখবে আর কি তোমরা। এখানে কি মনে রাখবে, এখানে তোমরা মনে রাখবে এখানে, হ্যাঁ এখানে সেলফ রিলায়েন্স জেনারেলিং, হ্যাঁ। আচ্ছা থার্ড প্ল্যানিং এ এই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের ব্যাপারটা মনে রাখবে যে কোন প্ল্যানিং এ ভারত যুদ্ধ মানে সম্মুখীন হয়েছিল, এবং তার সঙ্গে অ্যানুয়াল প্ল্যানিংটা থার্ড প্ল্যানিং এ মনে রাখবে। আর সেকেন্ড প্ল্যানিং এ অবশ্যই নেহেরু মহলনবিস প্ল্যান, ঠিক আছে, তার সঙ্গে কি ইন্ডাস্ট্রিয়াল পলিসি মনে রাখবে। ফার্স্ট যে প্ল্যানিং ছিল তার সালটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালটা, ওকে, সালটা ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে কি এই মডেলটা ইম্পর্টেন্ট।
তাহলে যেগুলো আমি দাগ দিচ্ছি তোমরা সেগুলো কিন্তু একদম মানে ভুললে হবে না, ওগুলো কিন্তু মনে রাখতেই হবে তোমাকে। ওকে, এবার আসছে ফোর্থ প্ল্যানিং। ফোর্থ প্ল্যানিং এর যে খসড়া সেটা তৈরি করেন কে? ডিপি ধর। ডিপি ধর ফোর্থ প্ল্যানিং এর খসড়া তৈরি করেন। যদিও এটা মনে রাখার দরকার নেই। কি মনে রাখতে হবে না, ফোর্থ প্ল্যানিং এই কিন্তু ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন গরিবি হাটাও, গরিবত্ব দূরীকরণ বা গরিবি হাটাও স্লোগান কিন্তু এই ফোর্থ প্ল্যানিং এর সময় দিয়েছিলেন তিনি। এবং তার সঙ্গে কি আত্মনির্ভরতা অর্জন, সেলফ রিলায়েন্ট, সেলফ রিলায়েন্ট খুব ইম্পর্টেন্ট। কি না, গরিবি হাটাও স্লোগান কোন প্ল্যানিং এ দিয়েছিলেন? সেটা হচ্ছে ফোর্থ প্ল্যানিং। মনে রাখবে, এটা কিন্তু ভুললে হবে না, গরিবি হাটাও। এবং এই তোমার গরিবি হাটাও যে স্লোগান, এই স্লোগানের পরেই কিন্তু ইলেকশনে ইন্দিরা গান্ধী পিএম হয়ে আসে। তার আগেও পিএম ছিলেন, কিন্তু এবার তোমার কি হলো না, পুরোপুরি ইলেকশনে চলে আসে, ইলেকশনের মাধ্যমে আসে। তাছাড়াও কি আসে এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 20 পয়েন্ট প্রোগ্রাম। খুব ইম্পর্টেন্ট সালটা, 20 পয়েন্ট প্রোগ্রাম কোন পরিকল্পনাতে আনা হয়? এই 20 পয়েন্ট প্রোগ্রামে কি হয় না, দেশের যারা তোমার পিছিয়ে পড়া লোক, যেমন ধরো ট্রাইবালস আছে, মাইনরিটিস আছে, বা ধরো কৃষক আছে, সমস্ত গোষ্ঠীর জন্য, মহিলা আছে, এই সমস্ত গোষ্ঠীর জন্য কিন্তু কি হয় না কিছু প্রোগ্রাম কিন্তু গ্রহণ করা হয় এই 20 পয়েন্ট প্রোগ্রামে। ওকে, এখানে কি মনে রাখবো, 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে আসে, কোন প্ল্যানিং এ আসে, বোঝা গেল। এই সালটা দেওয়া নেই, সালটা হচ্ছে 1974 থেকে 1974 টু 79। এবার দেখো, এর আগে মানে কি হলো, প্ল্যান চলছিল ঠিকঠাক। 1974 থেকে যেই 77 এলো, আচ্ছা বলো 1977-এ দেশে কি আসে, দেশে কি লাগু হয়? 1977 সালে একটা এমন জিনিস লাগু হয় যার ফলে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল। আর্টিকেল 19 এবং আর্টিকেল 21, আর্টিকেল 19 মেনলি, আর্টিকেল 19 কেড়ে নেওয়া হয়েছিল। তখন কি লাগু হয়েছিল 1977-এ? 1977-এ কি লাগু হয়েছিল? সেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সি লাগু হয়েছিল 1977 সালে। এবার ইমার্জেন্সির ফলে কি হয়, মানুষের কিন্তু যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়, এবং ক্ষোভ সৃষ্টির ফলে কি হয়, মানুষ মোরারজি দেশাইয়ের নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছিল, জনতা সরকার, সেই জনতা সরকারকে কিন্তু ভোট দিয়ে জিতিয়ে দেয়। সেটা কখন? 1978 সালে। এবার 1977 সালে ইমার্জেন্সি, 1978 সালে মোরারজি দেশাইকে জিতিয়ে দিল। তো মোরারজি দেশাই আসার পরে কিন্তু এই যে 5 ইয়ার প্ল্যানিং, এই 5 ইয়ার প্ল্যানিং কে বন্ধ করে দিল, বন্ধ করে দিল। এর বন্ধ করার ফলে কি হলো না, 1978 থেকে 80 পর্যন্ত 2 বছরের একটা প্ল্যানিং হলো। এই প্ল্যানিংটাকে আমরা কি বললাম? রোলিং প্ল্যান। ঠিক আছে, রোলিং প্ল্যান লাগু কখন হলো? 1978 থেকে 80 পর্যন্ত। এবং এটাকে বলা হলো কি না, কখন লাগু হলো, কোন পরিকল্পনায়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি লাগু হয়, রোলিং প্ল্যান। বোঝা গেল? এটাও কিন্তু ওই অ্যানুয়াল প্ল্যানের মতনই, কিছু সামান্য পার্থক্য রয়েছে, তাছাড়াও কিন্তু এটা অ্যানুয়াল প্ল্যানের মতোই। ওকে, তার মানে কি হলো না, আগের যে প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিং এর কিছু কিছু অংশ নিয়ে এই রোলিং প্ল্যানটা লাগু করা হলো। তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমরা কি কি মনে রাখবো না, প্রথম যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা মনে রাখবো গরিবি হাটাও, দ্বিতীয় হচ্ছে 20 পয়েন্ট প্রোগ্রাম, আর তৃতীয় হচ্ছে কি তোমার এই রোলিং প্ল্যান। বোঝা গেল? রোলিং প্ল্যান কি, দেখো যে কোনো প্ল্যানিং এর উদ্দেশ্য হলো
ভারতের যে অর্থনীতি সেটা উন্নত করা। এবার 5 ইয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে 5 বছর, আর রোলিং প্ল্যান আর অ্যানুয়াল প্ল্যানের ক্ষেত্রে সেটা 1 বছর করে। বোঝা গেল? এবং আরেকটা জিনিস তখন এসেছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, IRDP, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং সেই সময় বোধহয় ICDS-ও কিন্তু চলে আসে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেই সময় চলে আসে। ঠিক আছে, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই সময় কিন্তু ICDS-ও চলে আসে। তাহলে কি মনে রাখবো? গরিবি হটাও, 20 পয়েন্ট প্রোগ্রাম, রোলিং প্ল্যান এবং IRDP, এই কয়েকটা জিনিস এখান থেকে মনে রাখবো। ওকে, তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমপ্লিট। এবার তোমরা বলো, সালটা আমি দেখাবো না, সালটা তোমরা বলো যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে লাগু হলো? কত সালে হতে পারে ষষ্ঠ? 5 ইয়ার প্ল্যান কত সালে লাগু হয়েছিল? কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? না, ওইখানেই ভুল করবে তোমরা, যখন হিসাব করবে ওইখানেই ভুল করবে। দেখো, 1974 থেকে 79 পর্যন্ত প্ল্যানটা টার্গেট ছিল পঞ্চমে, কিন্তু পঞ্চমটা অতদিন চলেনি, অতদিন কিন্তু চলেনি, থেমে গেছিল। তার আগে কখন থেমে গেছিল? 1974 থেকে 78-এ থেমে গেছিল, এবং 78 থেকে 80 পর্যন্ত রোলিং প্ল্যান হলো। 80 থেকে হবে তোমার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যান। ওকে, 5 ইয়ার প্ল্যান। দেখো, আমাদের ইকোনমিক যে লিবারালাইজেশন হয়, মানে ইকোনমিটাকে খুলে দেওয়া সবার জন্য, এর আগে তো খুলে দেয়নি, কারণ 1956 সালে যে পলিসি এসেছিল সেখানে কি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুব লিমিটেড ছিল। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে কি? ধরো অ্যাপেল, অ্যাপেল যে আছে, FDI-টা একটু জেনে নাও। ধরো অ্যাপেল কোম্পানি, এই অ্যাপেল কোম্পানি সরাসরি সরাসরি ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং মানে কি তৈরি, ম্যানুফ্যাকচার যদি করতে থাকে, ওকে, সরাসরি যদি তাদের কোম্পানি সরাসরি ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপন করে, ম্যানুফ্যাকচারিং মানে কি তৈরি করা, ফোনগুলো তৈরি করে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অ্যাপেল কোম্পানি সরাসরি ভারতে ম্যানুফ্যাকচারিং শুরু করে শুরু করে তো সেটা হচ্ছে কি, শুরু করে, তবে তাকে আমরা কি বলবো? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট মানে সরাসরি। তাহলে কোনো বিদেশি কোম্পানি, কোনো বিদেশি কার কোম্পানি হতে পারে, মোবাইল কোম্পানি হতে পারে, তারা যখন ভারতে কারখানা তৈরি করলো এবং ভারতেই জিনিসটা তৈরি করতে লাগলো, তখন সেটাকে আমরা বলছি FDI। কিন্তু সেই কোম্পানি যদি ধরো ভারতের শেয়ার মার্কেটে টাকা খাটায়, তখন সেটাকে আমরা বলবো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, তখন সেটাকে আমরা বলবো FII। ঠিক আছে, কি বলবো এটাকে আমি? শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে। বোঝা গেল? তাহলে একটা হচ্ছে সরাসরি কোম্পানি স্থাপন করছে, একটা হচ্ছে শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে। তো শেয়ার মার্কেটে যেটা লাগাচ্ছে সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, আর একটা কি যেটা সরাসরি করছে সেটা FDI। তাহলে FDI এবং FII দুটোর মধ্যে পার্থক্য বুঝলে? তাহলে FII কি, বিদেশ, ধরো তুমি ভারতে আছো, ভারতে থেকে তুমি আমেরিকার শেয়ার মার্কেটে টাকা খাটালে, এটা হয়ে গেল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। আর তুমি কি করলে, আমেরিকাতে যে একটা কোম্পানি তৈরি করলে, কারখানা তৈরি করলে, এবং সেই কারখানা যখন তৈরি করছো তখন কি হচ্ছে, তুমি টেকনোলজি নিয়ে আসছো ওই দেশে, আমেরিকাতে টেকনোলজি নিয়ে যাচ্ছ, আমেরিকার লোককে কাজে লাগাচ্ছ, রোজগার দিচ্ছ। তাহলে কি বলতে পারি আমরা, যে FDI যেটা আছে সেটা FII এর থেকে কিন্তু অনেক ভালো জিনিস, কারণ এর মধ্যে কারচুপিটা কম হয়, সরাসরি জিনিসটা তৈরি হচ্ছে ভারতে, সেখানে রোজগার হচ্ছে, সেই জন্য কি FDI-টা ভালো। এবার 1956-তে কিন্তু এই FDI কিন্তু লিমিটেড ছিল, কিন্তু 1991 সেটা খুলে দেওয়া হলো। কিন্তু এই 1991 সালের আগে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই কিন্তু ভারতের ইকোনমিক লিবারালাইজেশন, বা লিবারালাইজেশন মানে কি, তাকে একটা স্বাধীনতা দেওয়া, এই ইকোনমিক লিবারালাইজেশন
শুরু হয়। এবং লিবারালাইজেশন মানে কি, প্রাইভেট যে কোম্পানিগুলো আছে সেই প্রাইভেট কোম্পানিগুলোকে যথাযোগ্য সুযোগ দেওয়া, এটাই ছিল কিন্তু এই ইকোনমিক লিবারালাইজেশন এর উদ্দেশ্য। কারণ এর আগে 1956 আমরা কি দেখলাম, যে প্রাইভেট কোম্পানিগুলোকে পাত্তাই দিত না, প্রাইভেট কোম্পানিগুলোকে পাত্তা দিত না। তার কারণ হচ্ছে কি, রাশিয়ার যে পরিকল্পনা সেটা মাথার উপর চেপে বসছিল, যে রাশিয়ার পরিকল্পনা করছে, খুব ভালো সাকসেস পাচ্ছে, তাহলে আমরাও করবো, সাকসেস হবো। কিন্তু ভারত তো ওরকম দেশ নয়, ভারত একটা হচ্ছে তোমার ভারতের সাউথের লোক একরকম, নর্থের যারা আছে তারা একরকম, নর্থ ইস্টে আর একরকম, বাংলার একরকম, গুজরাটের একরকম, বিভিন্ন রকম লোক আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে, তাদের কালচার, তাদের চিন্তা ভাবনা সব আলাদা আলাদা। তাহলে একটা প্রোগ্রাম, একটা ইউনিফাইড পলিসি কিন্তু ভারতে ইমপ্লিমেন্ট করা খুব মুশকিল আছে। তাহলে সেই কারণে সেটা সাকসেস পেল না। সেটা কিন্তু ধীরে ধীরে ভারত বুঝতে শুরু করেছিল, এবং এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই ইকোনমিক লিবারালাইজেশন শুরু হলো। এছাড়া কি 1982 সালে নাবার্ড স্থাপন করা হলো। দেখো নাবার্ডের কথা আমি আগেই বলেছি। নাবার্ড কোথায় কাজ করে, শহরে না গ্রামে? উত্তরটা দাও। নাবার্ডের উদ্দেশ্য শহরের লোকের উন্নতি করা না গ্রামের লোকের উন্নতি করা? বলো, কে একজন বলো, আগের দিন যারা ক্লাসটা করেছে তারা বলতে পারবে। ভিলেজ, ভেরি গুড। তা নাবার্ড হচ্ছে গ্রাম। তাহলে ভিলেজের যারা মানে ভিলেজের যে অর্থনীতি আছে সেটাকে উন্নতি করা। কারণ নাবার্ডের বিভিন্ন পরিকল্পনাতে আমরা দেখেছি, গাছ লাগায়, নাবার্ড থেকে গাছ লাগালো আমরা শুনেছি, নাবার্ড থেকে পুকুর কাটালো, ঠিক তো? তো এটা আমরা শুনেছি। তো মেনলি ভিলেজেই তারা থাকে। এছাড়াও কি না, আমাদের যে পরিবার পরিকল্পনা তাকে আরো বিস্তৃত করা হলো। দেখো ফ্যামিলি প্ল্যানিং জিনিসটা কি, একটা সময় ছিল যখন ভারতে, মানে 1950 সালে স্বাধীনতার ঠিক পরে পরে কিন্তু ভারতের একজন মানে স্বামী স্ত্রীর 3-4টে করে ছেলে মেয়ে। এবং এই যে তোমার 1981 থেকে 91 পর্যন্ত এই সময় গ্রোথ ছিল সর্বোচ্চ। 81 থেকে 91 পর্যন্ত গ্রোথ একদম হু হু করে বেড়েছিল। এবং এই গ্রোথটাকে কে এন রাজ এটাকে বলতো, কি বলতো, কে এন রাজ এটাকে বলেছিল হিন্দু রেট অফ গ্রোথ। হিন্দু রেট অফ গ্রোথ। হিন্দু রেট অফ গ্রোথ মানে কি, শুধুমাত্র কি না, আমাদের যে অর্থনীতি আছে সেই অর্থনীতি কি হয়েছিল, এই জনসংখ্যা বাড়ার কারণে আমাদের অর্থনীতির গ্রোথ কিন্তু অনেক কমে যাচ্ছিল, আনএমপ্লয়মেন্ট বাড়ছিল। তো এই যে অর্থনৈতিক গ্রোথটাকে নাম দিয়েছিল হিন্দু রেট অফ গ্রোথ। কে নাম দিয়েছিল? কে এন রাজ। ঠিক আছে, এটা মনে রাখবো। এবার দেখো যেটা বলছিলাম আর কি, যেটা আমি তোমাদের বলছিলাম, যে চীনে নিশ্চয়ই শুনেছো, চীনে এক সময় কি করেছিল না, যে একের অধিক সন্তান নেবে তার যদি সন্তান হয় তাহলে তার চাকরি কেড়ে নেওয়া হবে, তাকে বিশেষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, এটা বলেছিল। আর ভারতের পরিকল্পনা কি ছিল না, হাম দো হামারা দো, মানে বাবা মা এবং তার সঙ্গে দুটো সন্তান, এটাই ছিল ভারতের ফ্যামিলি প্ল্যানিং। তাহলে ফ্যামিলি প্ল্যানিং জিনিসটা কি, উদাহরণ দিয়ে বললাম, যে তোমার যে পরিবার হবে, তোমার আয় অনুযায়ী তুমি তোমার সন্তান গ্রহণ করবে, কতজন সন্তান নেবে তোমার আয় অনুযায়ী। আয়ের থেকে যখন বেশি হবে তাহলে কি হবে, সন্তানদের লালন পালন ঠিক মতো হবে না। একজন তোমার হাজবেন্ড ওয়াইফ, তাদের ধরো ইকোনমিক ইনকাম 10,000-এর নিচে, মানে ইনকাম 10,000-এর নিচে, এবং তাদের যদি 6 থেকে 7টি সন্তান থাকে, তাহলে সবার উপর জোর দেওয়া সম্ভব নয়। তাহলে কি হবে, আলটিমেটলি কি হবে, দেখা যাবে যে ছেলেরা তোমার ছেলে বা মেয়েরা অপুষ্টিতে ভুগছে, তারপর তোমার তাদের শিক্ষা সেভাবে হলো না, সব দিকে কিন্তু মার খাবে। কিন্তু ফ্যামিলি প্ল্যানিং যদি প্রপারলি করা হয় তাহলে কি হবে না, সেক্ষেত্রে তোমার যে 10,000 টাকা আয়ের মধ্যে যদি একজন সন্তান থাকে তাকে খুব ভালোভাবে তোমার কি করা হবে, ঠিকভাবে মোটামুটি লালন পালন করা যাবে। ওকে, তো সেই ফ্যামিলি প্ল্যানিং এর উপর জোর দেওয়া হলো কোথায় না, এই ষষ্ঠ পরিকল্পনায়। তাহলে ফ্যামিলি প্ল্যানিং জিনিসটা বুঝতে পারলে, আমাদের কিন্তু প্রত্যেকেরই ফ্যামিলি প্ল্যানিং দরকার, নইলে কিন্তু কি হবে, সেটা কিন্তু দেশের যে অর্থনীতি আছে তার উপরেই চাপ বাড়বে। বোঝা গেল? বেশ, এবার আসছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন এলো, তখন কে ছিল আমাদের, পিএম কে ছিল বলো, পিএম কে ছিল এই সময়টাতে? পিএম কে ছিল? রাজীব গান্ধী ছিল পিএম। ওকে, রাজীব গান্ধী। এবং সেই সময় কিন্তু এই রাজীব গান্ধীর সময় 1989 সালে ভোটের যে এজ, ভোট দেওয়ার যে এজটা, সেটা 21 থেকে কত করা হয় না, নামিয়ে আনা হয় তোমার
তোমার কততে? 21 থেকে 18-তে। 61st অ্যামেন্ডমেন্টে 61তম সংবিধান সংশোধনে 21 থেকে কমিয়ে 18-তে আনা হয় এই সময় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। বোঝা গেল? এবার এই পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? সেটা হচ্ছে কৃষির উন্নতি সাধন করা, কৃষির উন্নতি সাধন এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য উৎপাদন। কারণ আমি কি বললাম যে আমাদের পপুলেশনের যে গ্রোথ, আমাদের জনসংখ্যা হু হু করে বাড়ছে। 1980 থেকে 81 থেকে 1991 পর্যন্ত সর্বাধিক পপুলেশন গ্রোথ হয়। মানে একজন মাতা পিতার প্রায় 3 জনের উপরে সন্তান সন্ততি রয়েছে। এখন ধীরে ধীরে আস্তে আস্তে কমে কমে আসছে। এবং তারপরে আমরা দেখেছিলাম কি না, যখন তোমার কি হলো, যখন এই আল্ট্রাসোনোগ্রাফি চালু হলো তার একটা নেগেটিভ দিকও দেখতে পেলাম আমরা। যখন ইউএসজি চালু হলো তখন কিন্তু অনেক কন্যা ভ্রূণ হত্যা আমরা দেখতে পেয়েছিলাম। 1980 সালের আগে ইউএসজি অত উন্নত ছিল না। তোমার সন্তান পাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে, মানে বয় চাইল্ড যাকে বলে, পাওয়ার উদ্দেশ্যে কি হতো, অনেকগুলো করে সন্তান নিত এবং তার ফলে কি হতো না পুরো ফ্যামিলি প্ল্যানিং বিগড়ে যেত। এবং 1980 সাল থেকে 1990 এর পরে কি হলো, যখন ইউএসজি এলো তখন কন্যা সন্তান বা ভ্রূণ হত্যা কিন্তু চালু হলো। এর জন্যই কিন্তু সরকার কি করলো, সরকার ইউএসজি, তোমার যে ইউএসজি করার যে প্রসেসটা সেখানে একটা চেঞ্জ আনলো। কি করলো না, বললো যে তুমি কিন্তু তোমার ভ্রূণ কি আছে, মানে ছেলে না মেয়ে আছে সেটা কিন্তু জানতে পারবে না, কারণ অনেক ভ্রূণ হত্যা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সেই কারণে কি হলো, 1900 দেখবে 2000 সাল থেকে 2010 পর্যন্ত একটা ইমব্যালেন্স আমরা দেখতে পেয়েছি, ছেলে এবং মেয়েদের মধ্যে যে তোমার ইমব্যালেন্স সেটা দেখতে পেয়েছি। মানে মেয়ের সংখ্যা একটু কমেছে, ছেলের সংখ্যা একটু বেড়েছে। এটা কিন্তু 2000 সাল থেকে দেখতে পেয়েছি। এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, মানে ছেলে মেয়ে সমান সমান জায়গায় আসছে, কিন্তু তখন কিন্তু এরকম ছিল। এবার এই যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে জনসংখ্যা বেড়ে গেছে, তার জন্য কি খাদ্যদ্রব্য উৎপাদন কিন্তু অনেক বাড়াতে হবে। এবং এই প্ল্যানিং এর যে মূল যে উদ্যোক্তা সে কে ছিলেন? প্রণব মুখার্জি। ওকে, প্রণব মুখার্জি ছিলেন এই প্ল্যানিং মানে পরিকল্পনা করেছিলেন। এই প্ল্যানিং এও কি হলো, একটা অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে 1990 থেকে 1992 এই 2 বছর প্ল্যান হলিডে ঘোষণা হয় এবং অ্যানুয়াল প্ল্যানিং আবার ফিরে আসে 1990 91 91 92। ঠিক আছে, এই 2 বছর মানে তোমার কি হলো, প্ল্যান হলিডে তৈরি হয়েছিল। এটা কখন না, দেখো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কখন? 1985 থেকে 90। অষ্টম কখন শুরু হওয়ার কথা? 1990 থেকে 1992। কিন্তু এই 1990 থেকে কখন হবে, দাঁড়াও এক সেকেন্ড, 1990 থেকে 1900, হ্যাঁ 1990 থেকে 1995। ওকে, 1990 থেকে 1995। কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে 1990 থেকে শুরু করা গেল না পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কখন শুরু হলো? সেটা শুরু হলো 1992 সাল থেকে। এবং 1990 থেকে কি হলো, 1990-92 সেটা হলো প্ল্যান হলিডে হয়ে গেল। এই যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা যোজনা এসেছিল, সেটা হচ্ছে জহর রোজগার যোজনা। প্রথম আমরা কোনো রোজগার যোজনা দেখতে পেলাম যেখানে কি সাধারণ মানুষকে কাজ দেওয়ার কথা বলা হলো। এটা হলো কি জহর রোজগার যোজনা। ওকে, লঞ্চ করা হলো 1989। কখন? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে সপ্তম থেকে ইম্পর্টেন্ট কি কি আছে, সেটা হচ্ছে কি একটাই জিনিস ইম্পর্টেন্ট, সালটা, আর একটা হচ্ছে এই জহর রোজগার যোজনা। আর ষষ্ঠ থেকে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1982 সালে নাবার্ড গঠিত হয়। দুটো জিনিস ইম্পর্টেন্ট, এই স্টার মার্কগুলো মনে রাখবে, সালগুলো অবশ্যই মনে রাখবে। এবার আসছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমাদের যে বর্তমান অর্থনীতি, সেই বর্তমান অর্থনীতি যে ভিত্তি, সেই ভিত্তি তৈরি হয়েছিল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, তোমরা বলো এই যে এলপিজির কথা বলছি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, ইকোনমিকে খুলে দেওয়া, এটা কত সালে এসেছিল? এলপিজি কত সালে এসেছিল? কোন সালে এসেছিল এলপিজি? সালটা বলো, বারবার আমি বলছি সালটা, কোন সালে এসেছিল? কত সালে? এলপিজি, সুপর্ণা, দিশা, কেউ একজন। এলপিজি কত সালে? কাবেরী, সুপর্ণা, বাসন্তী, কেউ একজন বলো।
এটা কত সালে এসেছিল? আমি বারবার বলছি, আমাদের যে ইকোনমি, সেই ইকোনমিকে সবারই জন্য খুলে দেওয়া হলো কত সালে? এতবার বললাম তোমাদেরকে, তাহলে তোমরা শোনোনি ঠিকঠাক ভাবে। কত সালে? সুপর্ণা, দিশা, সালটা? না, এলপিজি এসছে 1991, 1991। এই সময় আমাদের ইকোনমিকে খুলে দেওয়া হয়েছিল সবার জন্য। কেন খুলে দেওয়া হলো? কেন এরকম কি হলো? না দেখো, আমরা কি করি বিদেশ থেকে, হ্যাঁ ঠিক বলেছো কাবেরী, আমরা বিদেশ থেকে জিনিস কিনি, বিদেশিরা আমাদের থেকে জিনিস কিনে। 1990 সালের আগে আমাদের ইকোনমি পুরোপুরি বন্ধ ছিল, বিদেশিরা বিদেশিরা আমাদের থেকে বেশি জিনিস কিনতে পারতো না। তাহলে বেশি জিনিস যখন বিদেশিরা কিনতে পারতো না, তাহলে বিদেশি মুদ্রাও কিন্তু আমাদের কাছে খুব লিমিটেড ছিল। একটা কথা মনে রাখবে, যে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার যত বেশি হবে তত ভারতের সুবিধা কি? ধরো ভারত আমেরিকার কাছ থেকে কিছু জিনিস কিনলো, তাহলে আমেরিকার কাছ থেকে যখন ভারত জিনিস কিনলো, ভারতীয় মুদ্রায় টাকাটা না দিয়ে সে টাকাটা ডলারে দিয়ে দিল। ঠিক আছে, ধরো এটা ইন্ডিয়া, এটা হচ্ছে ইউএসএ, ইউএস লিখে দিলাম। এবার ধরো ইউএসএ থেকে ভারত কি কিনলো? ইউএসএ থেকে ভারত কিনলো, কি কিনলো? কি সেটা বলো, এখন যেটা চলছে, ধরো তোমার কিছু মোবাইল কিনলো, কোন একটা কোম্পানির কাছ থেকে, ইউএস কোম্পানির কাছ থেকে ভারত মোবাইল কিনলো। বা মোবাইল বললে ভুল হবে, ভারত সরকারের কথা বলি আমি। ধরো ইউএস এর কাছ থেকে ভারত কি কিনলো? না ভারত তোমার পেট্রোল কিনলো, পেট্রোল। ওকে, ভারত সরকার পেট্রোল কিনলো। এবার ভারত যদি নিজের টাকায় পে করে, নিজের যে টাকা, মানে রুপিতে যদি পে করে, রুপিতে, তাহলে ভারতকে কত দিতে হবে? ভারতকে ডলারের হিসাবে দিতে হবে। এখন ডলার হচ্ছে 80 টাকা। মানে যদি ভারত ধরো $10 পেট্রোল কিনে, $10 পেট্রোল যদি কিনে, তাহলে ভারতকে পে করতে হবে 10 × 80, মানে হচ্ছে 800 টাকা। ঠিক, এবার ভারত কি বললো, 800 টাকায় চলে যাওয়া মানে কিন্তু অনেক টাকা চলে যাওয়া। কারণ কি, না এই 800 টাকাতে, এই 800 টাকাতে ইন্ডিয়াতে তুমি কি হবে, কি হবে, না একটা হোটেল রুম পেয়ে যাবে, এবং তার সঙ্গে তুমি খাবারও পেয়ে যাবে। পরীক্ষা দিতে গেলে একটা হোটেল রুম প্লাস খাবার তুমি 800 টাকাতে পেয়ে গেলে। ইউএসএ তে এই 800 টাকার মূল্য কি আছে? কিছুই নেই। তুমি এই 800 টাকাতে কি হবে, না তুমি একটা যদি জলের বোতল কিনো, জলের বোতলের দাম 300 থেকে 350 টাকা, $4-5, 300 থেকে 350 টাকা জলের বোতলের দাম। তাহলে এই 800 টাকার মূল্য ভারতে যা আছে বিদেশে তা নাই। তাহলে 800 টাকাটা যদি আমি দিয়ে দিই ইউএস কে, তাহলে আমাদের তো লস। কিন্তু ভারতের কাছে যদি কি থাকে, না ধরো ভারতের কাছে ডলার রইলো, ভারতের কাছে কি আছে? ডলার। ভারতের কাছে হয়তো $100 আছে, $100। এবার ভারত সেখান থেকে বললো ঠিক আছে, পেট্রোল $10 কিনলাম, আমি $10 পে করে দিলাম, আমি $10 দিয়ে দিলাম, তাহলে ভারতের আরো $90 রয়ে গেল। ভারতের কিন্তু কোনো সংকট এলো না। ঠিক আছে, সংকট কিন্তু ভারতের এলো না। এবার তোমরা বলবে স্যার টাকাতে দিলে ক্ষতি কি ছিল? দেখো টাকাতে দিলে একটাই ক্ষতি হবে, ভারতের টাকার মূল্যটা কিন্তু কমে যাবে। কেন কমবে সেটা ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস যদি পড়াই পরের দিন আমি বলবো। টাকাতে যদি ভারত পে করে, এটুকুই মনে রাখবে, ভারতের তাহলে টাকার মূল্য ধীরে ধীরে কমবে। আর ডলারে পে করলে ভারতের টাকার উপর কোনো প্রভাব পড়বে না। বোঝা গেল? তাহলে এই কারণে কি, না ভারত, ভারত যখন ইউএস এর কাছে জিনিস কিনবে, তখন ইউএসএ কে তোমার ডলারেই পে করবে। তা ডলারের ভাগ যত বেশি থাকবে তত ভারতের লাভ। কিন্তু 1991 সালের আগে কি হয়েছিল, না ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস দেখা গিয়েছিল। মানে ভারতের কাছে কিন্তু বিদেশি মুদ্রা যে ভান্ডার, যেটাকে আমরা বলি ফরেক্স রিজার্ভ, সেই ফরেক্স রিজার্ভের পরিমাণ কিন্তু অনেক কম ছিল। বিদেশি মুদ্রার ভান্ডার একদম তলানিতে ঠেকে যায়, এমন লেভেলে ঠেকে যায় যে ভারত আগামী 7 দিন যদি ওই অবস্থা চলতে থাকে, তাহলে ভারত আর কিন্তু বিদেশ থেকে তোমার কি করতে পারবে না, কাঁচা তেল আমদানি করতে পারবে না। এই অবস্থায় ঠেকে যায়, যেই অবস্থা আমরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানে দেখলাম। যখন তোমার বিদেশি মুদ্রার ভান্ডার একবারে তলানিতে ঠেকে যাবে, তার মানে তোমার কি হবে, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস দেখা দেবে। মানে তুমি আর পেমেন্ট করতে পারবে না, তাহলে তোমার কি হবে, টাকার মূল্য ধীরে ধীরে কমতে থাকবে। এটুকুই মনে রাখবে, যে বিওপি ক্রাইসিস, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস দেখা দিলে কি হয়, টাকার মূল্য
টাকার মূল্য মূল্য কমতে থাকে। টাকার মূল্য কমলে কি হয় না, জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, মানে এক কথায় কি হয়, ইনফ্লেশন দেখা দেয়। ওকে, তাহলে ইনফ্লেশন দেখা দেয় এবং ইনফ্লেশনের মান বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছয় যখন ভেনেজুয়েলাতে হয়েছিল 1 লিটার দুধের দাম হয়েছিল 13,000 টাকা। টাকা ওজন করে করে দিচ্ছিল। তাহলে বুঝতে পারছো যে তুমি যদি চাও যে আমি অনেক টাকা ছেপে দেবো, কোনো লাভ নেই। তোমার জিনিসপত্রের দাম ওই টাকা ছাপার সঙ্গে বাড়তে থাকবে। ভারত সরকার তো পারে ইজিলি টাকা ছাপতে পারে, কিন্তু সেই পরিমাণ টাকা ছাপতে পারবে যে পরিমাণ তোমার কাছে কি, তোমার বিদেশি মুদ্রার ভান্ডার কেমন আছে সেই অনুপাতে তুমি টাকা ছাপবে। যাচ্ছে তাই করে তুমি টাকা ছাপতে পারো না। ওকে, কারণ আগেই আমি বলেছিলাম যে 1 কেজি আলু আছে, 1 কেজি আলু, ওকে, আর কত, 100টা খদ্দের আছে। তাহলে 1 কেজি আলুর দাম তখন 18 টাকা থাকবে না, তখন 1800 টাকা হয়ে যাবে। কারণ 1 কেজি মাত্র আলু আর 100 জন খদ্দের, এইটাই হলো তোমার ইনফ্লেশন। তা টাকার মূল্য কমলে ইনফ্লেশন কিন্তু বাড়তে থাকে। ওকে, এরকম মনে রাখবে। এবার এই ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস যখন দেখা গেল, তখন আমরা কি, আমাদের একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নামটা তোমরা শুনে থাকবে। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি করে, লোন দেয়। ওকে, ভারতে মানে যখন ব্যালেন্স অফ পেমেন্টস ক্রাইসিস দেখা দেয়, তখন IMF কি করে, আমাদেরকে লোন মানে যে কোনো দেশকে, এই যে পাকিস্তান ধরো এই অবস্থায় পড়লো, IMF লোন দিয়েছে। তারপর ধরো তোমার শ্রীলঙ্কা পড়েছে, IMF লোন দিয়েছে। কিন্তু IMF কি অতই বোকা, সোজা শুধু শুধু লোন দেবে না, সেও তো লাভ দেখবে। তো সে কি বললো যে শোনো, আমি তোমাকে লোন দিচ্ছি, কিন্তু তোমার যে ইকোনমি আছে সেই ইকোনমিটাকে সবার জন্য খুলে দিতে হবে, যাতে বিদেশিরাও সেই তোমার ইকোনমিতে ঢুকতে পারে, তোমার বাজারে ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে ভারত কিন্তু ওটা শুনতে বাধ্য হলো। তখনই কিন্তু ভারত 1991 সালে কি করলো, এই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন নিয়ে এলো। ওকে, ভারত কি করলো, প্রায় $7 মিলিয়ন IMF এর কাছ থেকে লোন নিল। লোন নেওয়ার পর আস্তে আস্তে তেল কিনতে লাগলো এবং তার সঙ্গে ইকোনমি যখন খুলে দিল, ভারতের এত জনসংখ্যা, তো সবাই কিন্তু চাইলো এই জনসংখ্যার কাছ থেকে কিছু প্রফিট নিতে। 120 কোটি, মানে ভারতকে সবাই কেন ইয়ে করে, তার কারণ হচ্ছে ভারতের জনসংখ্যা। মনে রাখবে, ভারত যদি শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশের মতো ছোট দেশ হতো, হুম, আর ভারতের বর্তমান ইকোনমিক কন্ডিশন যা, সেই অনুযায়ী কিন্তু কোনো দেশ পাত্তা দিত না। কারণ কি না, দেখতো আমার তো মার্কেট নেই, কিন্তু ভারতে মার্কেট রয়েছে, ভারতে খদ্দের রয়েছে, ভারতের জিনিসপত্র বিক্রি হয়, এত বড় পরিমাণ জনসংখ্যা আছে। তো সেই কারণে কিন্তু ভারতে তোমার কি হলো না, প্রতিটা কোম্পানি ভারতে ধীরে ধীরে ঢুকতে লাগলো, FDI বাড়তে লাগলো। FDI যত বাড়লো, ভারতের রোজগারও শুরু হলো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললাম যে সার্ভিস সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং দুটোই কিন্তু বাড়তে লাগলো। ওকে, তাহলে আমরা ব্যালেন্স অফ ক্রাইসিস থেকে ধীরে ধীরে বেরিয়ে চলে এলাম। তাহলে অষ্টম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি, রাও মনমোহন তোমার পরিকল্পনা বলা হয়। কারণ রাও ছিল সেই সময়ের তোমার ইয়ের নামটা, প্রধানমন্ত্রীর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো টাইটেল ছিল রাও, আর মনমোহন ছিল সেই সময়ের ফাইন্যান্স মিনিস্টার। ঠিক আছে, ওই কারণে রাও মনমোহন বলা হয় প্ল্যানিংটাকে। মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার ছিল, আমরা জানি PM ছিল 2014 থেকে 2004 থেকে 2014 পর্যন্ত। তাহলে তখনকার ফাইন্যান্স মিনিস্টার মনমোহন সিং কিন্তু আমাদের যে বর্তমান অর্থনীতি তার ভিত্তি রচনা করেছিলেন। বোঝা গেল। এবং এটাও মনে রাখবে তার সঙ্গে যে ইকোনমিতে যে LPG, সেটা 1991 সালে এসেছিল। আমরা লোন নিয়েছিলাম কার কাছ থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে। কেন লোন নিয়েছিলাম না, ব্যালেন্স অফ পেমেন্টস ক্রাইসিসে। এবার একটা জিনিস মনে রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসতেই পারে, যে ব্যালেন্স অফ পেমেন্টের যে ক্রাইসিস, এটা যখন দেখা দেয় তখন কার কাছ থেকে লোন নেওয়া হয়। তোমাকে হয়তো বলে দিল ওয়ার্ল্ড ব্যাংক, IMF, আরো অন্য কিছু সংস্থা দিয়ে দিল, ইজিলি তুমি করতে পারবে যে IMF এর কাছ থেকে লোন নেওয়া হয় এই ব্যালেন্স অফ পেমেন্ট বা BOP ক্রাইসিসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে অষ্টম তোমার পরিকল্পনা হয়ে গেল। এবার আসছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি না, এই কমিশনের এই পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস।
আচ্ছা, সোশ্যাল জাস্টিস মানেটা কি? না, সোশ্যাল জাস্টিস মানে খুব সিম্পল, মানে হচ্ছে ধরো যারা, সোশ্যাল মানে কি, সামাজিক, এবং জাস্টিস মানে ন্যায়। যারা ধরো পিছিয়ে পড়া লোক, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে কি দেওয়া, না তোমার তাদের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া, তাদের কাছে জল পৌঁছে দেওয়া, তাদের কাছে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে সোশ্যাল জাস্টিস। ওকে, তার যারা পিছিয়ে পড়া লোক তাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াটাই হচ্ছে সোশ্যাল জাস্টিস। এবং তার সঙ্গে ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে কি, সবাই সমানভাবে থাকবে, মানে সবাই যাতে সমানভাবে থাকে তার জন্য কিছু ইকোনমিক স্টেপ নেওয়া। তো এই যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দুটো খুব গুরুত্বপূর্ণ যোজনা নেওয়া হয়। একটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী শহরী সরোজগার যোজনা বা SJSRY, কত সালে? 1997। এবং স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা, সেটা কত? 1999 সালে। দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, একটা স্বর্ণ জয়ন্তী গ্রামীণ রোজগার যোজনা। তাহলে একটা আমরা দেখলাম জওহরলাল নেহরু রোজগার যোজনা, ঠিক আছে, সেটা 1989, এবং স্বর্ণ জয়ন্তী যে যোজনাগুলো আছে, একটা 1997, একটা 1999। তো নবম প্ল্যানিং থেকে এটুকুই আমরা মনে রাখবো। ওকে, নেক্সট আছে দশম প্ল্যানিং, তারপরে একাদশ, তারপরে দ্বাদশ, তারপরে শেষ। তো দশম প্ল্যানিং এ কি ছিল, না 10th যে প্ল্যানিং ছিল সেখানে তোমার কি, না জিডিপির যে গ্রোথ রেটের উদ্দেশ্য ছিল কত? 8%। এবং তার সঙ্গে উদ্দেশ্য কি ছিল? 5% গরিবত্ব কমানো, ঠিক আছে, গরিবত্ব মানে পভার্টি কমানো 5%। এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ, যেটা আমি তোমাকে বললাম, দেখো আমার কথাটা মিলে গেল। 2000 সাল থেকে 2010 বলতে পারো যে প্রচুর পরিমাণে কি হয়, ভ্রূণ হত্যা হয়। মানে যারা যারা উম, কি বলবো ওটাকে, গার্ল চাইল্ড, ঠিক আছে, গার্ল চাইল্ড যারা ছিল তাদের প্রচুর পরিমাণে হত্যা হয়, এবং এর ফলে কি হয়, একটা লিঙ্গ বৈষম্য দেখা দেয়। তো এটাকে দূর করার জন্যই কিন্তু এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার কি হয়, গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছিল। ওকে, তাহলে এখান থেকে মনে রাখবো কি, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা 2005 সালে এসেছিল, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আরেকটা হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম লঞ্চ হয়, এটাকে কি বলা হয়? মনরেগাও বলা হয়, যেটা আমরাকে বলি 100 দিনের কাজ। এই 100 দিনের কাজ কাদের দেওয়া হবে? যারা আনস্কিল্ড ওয়ার্কার, আনস্কিল্ড ওয়ার্কার। আচ্ছা, এই কাজ যে কেউ পেতে পারে, যে কেউ, শুধুমাত্র জব কার্ড থাকলেই হবে। যাদের কোনো স্কিল নেই তাদেরকে এই কাজটা দেওয়া হয়। কাদের দেওয়া হয়? আনস্কিল্ড ওয়ার্কার, যাদের কোনো দক্ষতা নেই। এই 100 দিনের কাজে কি হয়? পুকুর করা হয়, গাছ লাগানো হয়, সমস্ত কিছুই হয়। এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটা আছে, সেটা 2006 সালে পাস হয়। ওকে, ওকে, এবার আসছে তোমার একাদশ পরিকল্পনা। একাদশ পরিকল্পনার যে তোমার তৈরি করেন, তার নাম কি? প্রফেসর রঙ্গরাজন। এবং এই পরিকল্পনার থিম কি ছিল? টুয়ার্ড ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। মনে রাখবে, একাদশ এবং দ্বাদশে থিমটা খুব ইম্পর্টেন্ট, খুব থিমটা কিন্তু ইম্পর্টেন্ট, একাদশ এবং দ্বাদশ। কি থিম ছিল? না টুয়ার্ড ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ। আচ্ছা, ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে যেটা বললাম, যে ধনী দরিদ্র গরিব যারা আছে সবাইকে কিন্তু এক ছাতার তলায় নিয়ে আসা, পিছিয়ে পড়া সমস্ত ব্যক্তিকে এক ছাতার তলায় নিয়ে আসা, এবং তাদের অর্থনৈতিক উন্নতি ঘটানো। এবং এই সময়ে কি হয়, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গঠিত হয়, যেটি একটা কি, স্ট্যাচুটরি বডি, স্ট্যাচুটরি বডি। আচ্ছা, এই এনজিটির কাজ কি? এই এনজিটির কাজ হচ্ছে তোমার, আমাদের ধরো যে পরিবেশ আছে, এই পরিবেশে কিছু কিছু জায়গা আছে, যেমন ধরো হিমালয় বা তোমার পশ্চিমঘাট পর্বতমালা, এই জায়গাগুলো কি, না ভঙ্গুর। এবং এই জায়গাতে যদি তুমি ইনফ্রাস্ট্রাকচার করো, তাহলে কিন্তু তোমার কি হবে, না জায়গাগুলোর ক্ষতি হবে, সেখানকার পরিবেশের ক্ষতি হবে। তো যখনই কোনো পরিবেশ সংক্রান্ত কেস তৈরি হয়, তখন এই পরিবেশ সংক্রান্ত কেসগুলোকে কে দেখে? সেটা হচ্ছে এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ওকে, এটাই হচ্ছে তোমার এনজিটি কাজ।
তাহলে একাদশ যে পরিকল্পনা সেখানে আমরা দেখে নিলাম যে কি থিম ছিল, টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। এবার আসছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং এখানেই তোমার কিন্তু আমাদের যে প্ল্যানিং আছে 5 ইয়ার প্ল্যান সেটা কিন্তু শেষ হবে। তো দ্বাদশ প্ল্যানিং এও কিন্তু যে থিমটা আছে সেই থিমটা কি, টুয়ার্ড ফাস্টার ইনক্লুসিভ এবং সাস্টেনেবল গ্রোথ। ওকে, সাস্টেনেবল গ্রোথ। তাহলে আমরা আগের যেটা ছিল সেখানে আমরা কি দেখলাম না, আমরা সেখানে দেখলাম ফাস্টার এবং ইনক্লুসিভ, তার সঙ্গে আরেকটা যোগ হলো সাস্টেনেবল। দেখো সাস্টেনেবল কথাটার মানেটা কি, সাস্টেনেবল কথাটার মানে হচ্ছে যেটা তোমার কি, যেটা টেকসই হবে। সাস্টেনেবল মানে কি, টেকসই। তার মানে কি বলা হলো এখানে, যে গ্রোথ তো আমাদের ইকোনমির হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু নজরে রাখবো। যদি ধরো তোমাদের গ্রামে বা শহরে যেখানেই হোক কোনো একটা কলকারখানা হচ্ছে, সেখানে মানুষ কাজ পাচ্ছে, কিন্তু সেই কলকারখানা কি করছে, সেই কারখানাটা কি করছে, প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল তুলে নিচ্ছে, ভূগর্ভস্থ জল প্রচুর পরিমাণে তুলছে। তাহলে এক সময় কিন্তু তোমাদের শহরে বা গ্রামে কিন্তু ওয়াটার ক্রাইসিস বা জল সংকট কিন্তু দেখা দেবে। তাহলে কারখানাতে কাজ তো পাচ্ছে, টাকা পয়সা তো আসছে, কিন্তু সেটা কি গ্রোথটা সাস্টেনেবল? না, সাস্টেনেবল নয়। কারণ এক সময় তোমরা জল পাবে না। ওকে, এক সময় তোমরা কি না, জল কিন্তু পাবে না। তো সাস্টেনেবল গ্রোথ সেটাই যেটা কি দীর্ঘমেয়াদী গ্রোথ, যেটাতে কি হয়, পরিবেশকেও আমাদের নজরে রাখা হয়। ওকে, এবং এই যে দ্বাদশ প্ল্যানিং, এই দ্বাদশ প্ল্যানিং কিন্তু সম্পূর্ণ হয়নি, কারণ তার আগেই 2015 সালে কি হয় না, নীতি আয়োগ চলে আসে। নীতি আয়োগ চলে আসে 2015 সালে, নীতি আয়োগ চলে আসে, এবং এই প্ল্যানিং কিন্তু সম্পূর্ণ হয়নি। ওকে, তাহলে 5 ইয়ার প্ল্যানিং লাস্ট ছিল দ্বাদশ প্ল্যানিং, এরপর আর কোনো প্ল্যানিং হয়নি। এখন নীতি আয়োগ এসছে, নীতি আয়োগ কিন্তু নীতি আয়োগের পলিসি আলাদা রকম। সে কি করে না, একটা লং টার্মের প্ল্যান আছে 15 বছরের জন্য, একটা মিড টার্মের প্ল্যান আছে 7 বছরের জন্য, একটা শর্ট টার্মের প্ল্যান আছে 3 বছরের জন্য। ঠিক আছে, তিনটে স্টেপে এই নীতি আয়োগ কাজ করে, কার সঙ্গে, আমাদের যে রাজ্য আছে সেই রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আচ্ছা, প্ল্যানিং কমিশন কি সাকসেসফুল? হ্যাঁ, কিছুটা অর্থে সাকসেসফুল। কারণ ভারত কি, তাহলে ভারত যে অবস্থায় ছিল সেখান থেকে ভারতকে অনেক ভালো জায়গায় নিয়ে এসছে, কিন্তু কিছু কিছু জায়গায় প্ল্যানিং কমিশন একটু পিছিয়ে পড়েছে। কারণ কারণ কি বলি, দেখো এখানে একটা গ্রাফ দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে, খুব ইন্টারেস্টিং গ্রাফ। তো ভারত এবং চীন একই জায়গা থেকে শুরু করেছিল, এবং তাজ্জব ব্যাপার, ধরো এটা 1950 সাল, এটা হচ্ছে আজকে 2023 সাল। এবার বলি, ভারত এবং চীন প্রায় একই জায়গা থেকে শুরু করে। এটা হচ্ছে তোমার কি, ভারতের গ্রোথ, ভারতের ধরো এইটা, এটা হচ্ছে ভারতের গ্রোথ। ঠিক আছে, ভারতের গ্রোথ, এটা ভারতের গ্রোথ, ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, এই এরকম জায়গায় পজিশন আছে। আর এই সবুজটা ধরো চীনের গ্রোথ। তো চীনও কিন্তু কি ভারতের থেকে পিছিয়ে শুরু করেছিল, এরকম পিছিয়ে শুরু করেছিল। একটা সময় পরে কি হয়, চীন কিন্তু এইরকম এই উপরে উঠতে থাকে। আজকে চীন এই জায়গায়, এই সালটা কত, এই পিছিয়ে পড়েছিল ভারত তখন কত, 1960 থেকে 1980। আর এটা হচ্ছে কি 1990 এর পর থেকে, 1990। ঠিক আছে, তাহলে 1990 সালের পর থেকে চীন আজ হচ্ছে তোমার কত, কত ট্রিলিয়নের ইকোনমি, প্রায় 13 ট্রিলিয়নের ইকোনমি। আর ভারত কিন্তু এখনো পর্যন্ত কত, আমরা বলতে পারি 3.8 ট্রিলিয়ন। তাহলে ভারতের থেকে প্রায় 4 গুণ ইকোনমিতে এগিয়ে গিয়েছে চীন। ওকে, চীন। তাহলে আমরা পিছিয়ে পড়লাম কোথায়, আমরা এখানটাতে কিভাবে পিছিয়ে পড়লাম, কেন পিছিয়ে পড়লাম, সেটা কিন্তু কিছুটা দায় বর্তায় আমাদের প্ল্যানিং কমিশনের উপরে কিন্তু বর্তায়। কারণ আমরা কোন জায়গায় আমরা ফাঁকি দিলাম, যার কারণে চীন এই জায়গায় চলে গেল, আমরা পিছিয়ে রয়ে গেলাম। এটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। তার মূল কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি না, আমাদের যে পলিটিশিয়ান আছে তাদের আমাদের যে পলিটিক্স ছিল, সেটা ছিল খুব ইনস্টেবল। তাহলে ইনস্টেবল পলিটিক্স, স্টেবল ছিল না, ইনস্টেবল পলিটিক্স। এবং তার সঙ্গে কি না, র্যাম্পেন্ট করাপশন, যেটা এখনো পর্যন্ত আছে। করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কিন্তু 100+। ঠিক আছে, র্যাম্পেন্ট করাপশন এবং ল্যাক অফ স্কিল, স্কিল কিন্তু নেই। দেখো এগুলো আমি কেন বলছি, ধরো তুমি যদি কোনো জায়গায়, এক্সাম দাও,
তাহলে রিটিন এক্সাম থাকে, তাহলে এগুলো তুমি লিখতে পারবে। তাহলে ল্যাক অফ স্কিল তো আছে, তার সঙ্গে র্যাম্পেন্ট করাপশন, ইনস্টেবল পলিটিক্স, এই কয়েকটা মূল কারণ। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা প্ল্যানিং কমিশন দেখে নিলাম, পরিকল্পনা দেখে নিলাম, এবং প্ল্যানিং কমিশন কতটা সাকসেসফুল সেটাও আমরা দেখলাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তোমরা রেকর্ড অফ করছি, তোমরা করতে পারো।